আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের বিস্তারিত পড়ব। এর আগে আমি আমার এই পেইড কোর্সে 4টি ক্লাস নিয়েছি, তাই না? রাইট ফর্ম অফ ভার্বের 4টি ক্লাস নিয়েছি। এটা হচ্ছে আমাদের পঞ্চম ক্লাস। তো এই ক্লাসে মূলত আমার শুধু কোশ্চেন সলভ করলেই হয়ে যেত, কিন্তু আমি শুধু কোশ্চেন সলভ না করে আপনাদেরকে আমি আসলে বিস্তারিত পড়াইতে চাচ্ছি। আবার দেখুন, আপনি যে কোনো বই, মাস্টার হোক বা এই যে এই বইগুলো হোক, যে কোনো বইয়ে যেইগুলো আপনার এসেছে, মানে পূর্বে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, আপনি সেগুলো এইখান থেকে সলভ করতে পারবেন। দেখুন, এইখানে আপনাদেরকে আমি পিডিএফ গুলা দিয়ে দিয়েছি, আপনি সেই জায়গা থেকে কি করতে পারবেন, এখানে সলভ করতে পারবেন। দেখুন, এইখানে সেই পিডিএফ গুলো রয়েছে। আপনাদেরকে যদি আমি দেখাই পিডিএফ গুলো, আপনি যে কোনো পিডিএফ হোক, এটাও দেখতে পারেন। এইখানেও কি রয়েছে, হিউজ প্রশ্ন রয়েছে। মূলত দেখুন, মূলত যে চাকরির পরীক্ষায় রাইট ফ্রম বার্থ থেকে বিভিন্ন জায়গায় যে প্রশ্নগুলো এসেছে, সেই প্রশ্নগুলোই রয়েছে। আপনি মাস্টার বই দেখেন বা যে কোনো বই দেখেন, আসলে নিয়মের অভাব নাই এবং প্রশ্নেরও অভাব নাই। এখন কথা হচ্ছে যে আমরা রাইট ফ্রম বার্থ থেকে এত রুলস মুখস্থ করে রাখতে পারবো না। মানে আমার কথা হচ্ছে এটা, যে দেখুন, আপনি যদি মাস্টার বইয়ের আপনি যদি নিয়ম গুনতে চান, মাস্টার বইয়ের যদি আপনি নিয়ম গুনতে চান, মিনিমাম 50 থেকে 60টি নিয়ম পাবেন। এতগুলা নিয়ম কি আমাদের মনে রাখা সম্ভব, মুখস্থ করা সম্ভব? আমার মতন মানুষের দ্বারা সম্ভব না, কারণ আমি মনে রাখতে খুব কম পারি। এবং অন্যান্য যে চাকরির বইগুলো রয়েছে, যে জবের বইগুলো রয়েছে, এগুলাতে শুধু নিয়ম আর নিয়ম, নিয়ম আর নিয়ম, নিয়ম আর নিয়ম। রাইট ফ্রম ভার্বের নিয়মের অভাব নাই। তো আসলে আমি এত নিয়ম মনে রাখতে পারি না, বা এত নিয়ম আমি মনে রাখতেও পছন্দ করি না। আমি গুছানো পড়াশোনা করি। দেখুন, আমাদের রাইট ফ্রম অফ ভার্ব থেকে এক বা দুইটা প্রশ্ন আসবে, একটা বা দুইটা প্রশ্ন আসবে। এই একটা বা দুইটা প্রশ্নের জন্য আমি কিন্তু অলরেডি, এটা আমাদের পঞ্চম ক্লাস, অর্থাৎ 5টা ক্লাস নিয়ে ফেলতেছি রাইট ফ্রম ভার্বের। কিন্তু কেন? কারণ এই একটা বা দুইটা ডিরেক্ট রাইট ফ্রম ভার্ব থেকে আসলেও আপনার সেন্টেন্স কারেকশন আছে, ঠিক ওই জায়গায় এটা কাজে দেবে। আপনার আরো অনেকগুলো জায়গাতে এটা কাজে দেবে। ইংলিশ শিখতে মূলত আপনার এই রাইট ফ্রম ভার্বটা খুবই ভালো কাজে দিবে। তো এই জন্য আপনাকে রাইট ফ্রম ভার্বটা শিখতে হবে। তো এই রাইট ফ্রম ভার্বের আমরা আসলে এত হাজার হাজার নিয়ম আমরা মুখস্থ করব না। কারণ দেখেন, আপনার কোনো পরীক্ষাতেই আপনি যদি বিসিএসও দেন, আপনাকে 200-র মধ্যে 200 পাইতে হবে না। বিসিএস দিল, আপনি 200-র ভিতরে 120 পাইলেই এনাফ। 120 পাইছেন মানে কি, আপনার প্রিলি টিকে গেছেন। আপনি এনটিসিআরসিএ মানে যেটা শিক্ষক নিবন্ধন বলেন, এখানে 40 পাইলেই হচ্ছে, 100-র ভিতরে 40, অর্থাৎ 100-র মধ্যে আপনি 40 পাইলেই হয়েছে। বা আপনি যে কোনো চাকরির পরীক্ষায় ধরেন না কেন, 100 নাম্বারের যদি পরীক্ষাটা হয়, এর ভিতরে যদি আপনি 60 পান, 60 পান, শুধু প্রাইমারি বাদে, কারণ প্রাইমারির ক্ষেত্রে কোটা ছিল, ওইটা একটু ব্যতিক্রম চলে আসতো। আপনি এই 100-র ভিতরে 60 পাইছেন মানে কি, আপনার চাকরি বলা যায় হয়ে গেছে, মানে এটা কনফার্ম। আচ্ছা, মানে প্রিলি টিকে গেছেন, চাকরি হয়ে গেছে ভুল, কারণ প্রিলি টিকা আর চাকরি হয় এক জিনিস না। আপনাকে প্রিলি টিকে গেছেন, 100-র ভিতরে 60 পাইছেন মানে কি প্রিলি টিকে গেছেন। তাহলে দেখুন, আপনার 25-এর ভিতরে, ইংলিশ যদি আমি 25 চিন্তা করি, এই 25-এর ভিতরে 15 পাইলেই হবে। তাহলে দেখুন, আমরা যে 20টা রুলস পড়বো, 20টা রুলসের ভিতরে যদি রাইট ফ্রম অফ ভার্ব কমন না পড়ে, নাই, আমরা এটা থেকে আনসার করব না। আমাদের যে এটা থেকে আনসারই করতে হবে একদম বাধ্যতামূলক, তা তো না। তো আমার কোর্সে মূলত আমি 25টার মতো নিয়ম পড়াবো। আমি যেই 25টা নিয়ম আগের 4টা ক্লাসে আমি শেষ করেছি ধীরে ধীরে, আজকে সেগুলোর একটু সামারি করব। জাস্ট এটাই আমাদের ক্লাস, এটাই যে আমরা রিভিশন দিব। তো আমরা সেই 25টা নিয়মই রিভিশন দিব। তো ওই রিভিশনের জন্যই মূলত আমাদের এই 5 নাম্বার ক্লাসটা রাখা। আমার কথা আপনারা যারা আমার কোর্সে ভর্তি হয়েছেন, ক্লাসের পড়াটা যেন ক্লাসেই মুখস্থ করে ফেলতে পারেন। এটা পরে শিখবো, পরে করব, পরে নোট মেক করব, ওই দিকে আমি যেতে চাচ্ছি না। ওই ওই জিনিসটাতেই আমি বিশ্বাস করি না। আমার কথা ক্লাসের পড়া ক্লাসে নোট করে ফেলবো, ক্লাসে মুখস্থ করে ফেলবো। তাহলে আপনি একটা খাতা কলম নিয়ে বসেন, একটু টেবিলে বসেন, একটু সিরিয়াস মুডে, বাকি সব কিছু বাদ দিয়ে আপনি খাতা কলম নিয়ে বসে আমি যা যা লিখবো তার নোট করেন। এবং এই নোট করার পর আপনি এই গ্রুপে পোস্ট করে দেন। এই নোটটাই আপনি কি করবেন, গ্রুপে পোস্ট করে দেন। আপনি যা যা নোট করবেন এটা গ্রুপে পোস্ট করে দেন। এরপরে আমি যে পিডিএফটা দিছি, এই যে পিডিএফটা,
আমি এটাও দিয়েছি, সবগুলা বইতে দিয়ে দিয়েছি। আপনি এই পিডিএফটা নিজে নিজে সলভ করেন, আমি না, আপনি নিজে নিজে সলভ করেন, আমি সলভ করে দিব না। আপনি নিজে নিজে এই পিডিএফটা সলভ করেন, পুরো পিডিএফটা সলভ করেন। আমার রুলস পড়ার পর আমি যে পিডিএফটা দিছি এই পিডিএফটা সলভ করেন। আপনি মাস্টার বই সলভ করতে যায়েন না। এর কারণ হচ্ছে দেখেন, ভার্সিটি ভর্তি পরীক্ষায় মূলত চাকরির পরীক্ষার থেকে কঠিন প্রশ্ন আসে। ভার্সিটি ভর্তি পরীক্ষায় চাকরির পরীক্ষার চাইতে কঠিন আসে। যেমন ডিইউ এর মানে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন বা রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, এগুলো হচ্ছে আরো বেশি কঠিন আসে। তাহলে আপনার সব কিন্তু পড়তে হবে না, আপনি জাস্ট চাকরির জন্য পড়বেন। চাকরির পরীক্ষায় প্রশ্ন একটু সহজ আসে ভার্সিটি ভর্তি পরীক্ষার চাইতে। কারণ ভার্সিটি ভর্তি পরীক্ষায় দেখা গেছে 100-র ভিতরে ওই 50 পাইলেই চান্স হয়ে যায়, আপনারা জিএসটি তে দেখেছেন। তো ওইখানে আসলে একটু কঠিনই আসে, ওইটার চাইতে সহজ আসে চাকরির পরীক্ষার প্রশ্নগুলা। এই জন্য আপনি হচ্ছে এই বইটা এখন থেকে ফলো করবেন। আমি যে পিডিএফ গুলা দিব এই পিডিএফ গুলা পড়লেই হবে। হ্যাঁ, আপনার পুরোপুরি মাস্টার্স ফলো না করলেও হবে। মাস্টার্স বইটা অনেকটা হিবিজিবি, অনেকটা এলোমেলো, আসলে আমাদের গুছানো পড়াশোনা করা দরকার। রুল 3 পরে করাইছেন? রুল 3 কোনটা ছিল আমার মনে নাই। আপনাদেরকে কি পড়াইছি আমার মনে নাই। আমি আসলে খুবই কম মনে রাখতে পারি। আমার হচ্ছে আসলে কি বলবো, মেমোরি হচ্ছে খুব শর্ট মেমোরি। এত চাপের ভিতরে থাকি, আমার এত কিছু মনে থাকে না। আপনাদের রুল 3 কোনটা ছিল আমার মনে নাই। আচ্ছা যাই হোক, আমরা আজকে সবই পড়ে ফেলবো। ক্লাসটা একটু লম্বা হলে হোক। আগের ক্লাস যারা মিস করেছেন ওইটা কোনো সমস্যাই না। কারণ আজকের ক্লাসে কি করে ফেলবো, আমরা সব কভার করে ফেলবো। 1 ঘন্টার ভিতরে আমরা মোটামুটি 25টা রুলস লিখে ফেলবো। তাহলে সবাই রুল লেখা শুরু করি, পরে উদাহরণ বুঝবো। হ্যাঁ, আমাদের রুল লেখা শুরু করি সবাই। দেখি আমরা রুলগুলো আগে লেখা শুরু করি, তারপরে হচ্ছে আমরা উদাহরণ পড়বো। সব রুল লিখে ফেলবো আজকে। দেখুন 1 নাম্বার রুলটা কি আমরা পড়েছিলাম, ইট ইজ টাইম। ইট ইজ টাইম। আজকের ক্লাসটা হচ্ছে রুলের ক্লাস, বা ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। সবগুলা রুল আমরা এখন কভার করব, সবাই লিখে ফেলুন। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এবং এটা মুখস্থ করতে হবে, চোখ বন্ধ করে মুখস্থ। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম। এরপরে যখন আমরা একটা সাবজেক্ট পাবো, যদি একটা সাবজেক্ট পাই, এই সাবজেক্টের পরে বি টু বসাইতে হবে। সাবজেক্টের পরে বি টু। আর যদি সাবজেক্ট না পাই, তাহলে আমরা কি দিব, 2+B1 দিব। 2+B1 এটাকে মূলত ইনফিনিটিভ বলে। এই যে 2+B1 এটাকে কি বলা হয়, ইনফিনিটিভ। এটা আমরা বসাই দিব মূলত ইনফিনিটিভ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রুল। আমরা সবাই লিখে ফেলেছি কিনা, উদাহরণ আমরা পরে দেখবো, আগে রুলগুলা লিখে ফেলি। রুল 1 শেষ, রুল 1 শেষ। আচ্ছা, রুল 2, রুল রুল 2, এটা আমাদের 2 নাম্বার রুল ছিল। 2 নাম্বার রুলটা সবাই লিখি। যেমন আই উইশ, আই উইশ, তারপরে হচ্ছে আই লাইক, আই লাইক, পরে হচ্ছে আই ফ্যান্সি, আই ফ্যান্সি, বা ইফ যদি মানে ইচ্ছা বা এরকম কিছু বুঝায়, যেমন হতাম, এরকম ক্ষেত্রে ইফের একটা ঝামেলা আছে, ইফ নিয়ে কনফিউজড আছে। তো ব্যতিক্রম তো ইংলিশে তো ব্যতিক্রম থাকেই, বুঝানি। তাহলে আমরা এরপরে কি বসাবো, এদের পরে যে কাজগুলো করব, যদি আমরা মানে সাবজেক্ট পাই, সব ক্ষেত্রেই সাবজেক্ট পাবো। এদের সাবজেক্ট পাওয়ার পর আমরা কি করব, অপশনে বলছিলাম ওয়ার থাকলে ওয়ার বসাই দিব, কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেটা কিন্তু মনে রাখতে হবে, সেটা আমি দেখাবো। ওয়ার থাকলে ওয়ার বসাই দিব, ঠিক আছে, বাট এখানে একটা ব্যতিক্রম আছে। আচ্ছা, এইখানে আমি আরেকটু ক্লিয়ার করে দেবো। আচ্ছা, ওইটা সমস্যা নেই, ব্যতিক্রমটা ক্লিয়ার করে দেব। একটা ব্যতিক্রম আছে, সাবজেক্ট প্লাস আমরা হচ্ছে কি বসাবো, সাবজেক্ট প্লাস বি টু বসাবো। সাবজেক্ট প্লাস বি টু, এবং সাবজেক্ট প্লাস হচ্ছে কুড বা উড বসাবো। কুড বা উড। আর কুড উডের পরে কি বসে, সবাই আমরা জানি কুড উডের পরে B1 বসে। এটা তার মনে রাখা লাগবে না। দেখুন এই তিনোটাই রাইট, অপশনে যেটা থাকবে সেটাই আনসার। এখন আরেকটা কথা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন এই শুধু আই উইশের পর, আই উইশের পর কিছু কিছু ক্ষেত্রে এটা হচ্ছে আপনাকে বলতে হবে, এই যে এটা একটু ব্যতিক্রম। দেখুন এটা হচ্ছে অনেক সময় সাবজেক্ট প্লাস হেডও বসতে পারে, হেড, শুধু হেড বসতে পারে। তাহলে আমি এদের মধ্যে সবার প্রথমে অপশনে রাখবো কোনটাকে, যেমন ধরেন একটা অপশনে যদি ওয়ারও আছে, এই B2ও আছে, এই কুড প্লাস B1ও আছে, হেডও আছে, এমন অপশনে থাকে না। যদি থাকে, যদি থাকে, তাহলে আমি 1 নাম্বার প্রাধান্য দেবো এই যে হেডটাকে, এই হেড। তাহলে আমি এই হেডের ব্যাপারটা উপরে লিখি, সবার উপরেই লিখি,
যে আমরা হেডেরটা প্রাধান্য দিব, এই যে সাবজেক্ট প্লাস হেড এটাকে প্রাধান্য দিব, এটা যেটাতে থাকবে অপশনে সেটাই হচ্ছে রাইট, এটা হচ্ছে আমাদের প্রাধান্য দিব, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিব। এর কারণ হচ্ছে একটা ব্যতিক্রম প্রশ্ন আছে এটার, এই ব্যতিক্রম প্রশ্নটাই যদি আমি দেখাই আপনাদেরকে এইখান থেকে, দেখুন আমি হচ্ছে এই বইয়ে এই ব্যতিক্রম প্রশ্নটা দেখাই। দেখুন আপনাদেরকে আমি যেটা দিয়েছি এইখান থেকে আপনারা করবেন। দেখুন এটা হচ্ছে অনেকটা ব্যতিক্রম। দেখুন এই যে ব্যতিক্রম কেন, আমরা দেখুন এই যে এইখানেই পড়ি আই উইশ, এই দেখুন আই উইশ, এই যে উইশের পরে কি হবে, উইশের পরে এখানে ওয়ার আছে, ওয়ারই হওয়ার কথা, ওয়ার আছে ওয়ারই হওয়ার কথা, কিন্তু দেখুন আনসার কি খ দেওয়া। এই যে একটা সমস্যা হয়ে গেল, এই সমস্যাটা কেন হইলো, দেখুন এই যে এইখানে ওয়ার হবে না, তারা বলতেছে কেন ওয়ার হবে না, ব্যাখ্যাটা দিতেছে। দেখুন ওয়ার হবে না কারণ ওয়ার বসিয়ে সঠিক অর্থ পাওয়া যায় না, আমরা তো অর্থ বিবেচনা করি নাই, আমরা অর্থ ছাড়াই তো ডিরেক্টলি আমি বলছিলাম উইশের পরে যদি ওয়ার পাই ওয়ার দাগাই দিব, এটাই দাগাই দিব, তাহলে আমার কথা অনুযায়ী তো এটা ভুল, কারণ আমি তো বলছি, আমি বলছি কি উইশের পরে ওয়ার পাইলে ওয়ারই আনসার, তাহলে আমার কথা অনুযায়ী এটা ভুল, তাই না, ওয়ার ভুল। তাহলে এটা কেন এরকম হইলো, কারণ হচ্ছে এই যে এইখানে এই যে উইশ দিলে অর্থ মিলে না, অর্থ মিলে না, অর্থ না মিললে কি হবে, আমরা যত নিয়মই করি না কেন, নিয়মের চাইতে বড় জিনিস হচ্ছে অর্থ মিলতেছে কিনা, ইংলিশে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনাকে অর্থ মিলে কিনা সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, ইংলিশে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ যে অর্থ মিলে কিনা। তা আমি তো অর্থ চিন্তাই করি নাই, আমি তো অর্থ দেখিই নাই, আমি প্রশ্ন দেখে নিয়ম দিয়ে দাগাইতে চাচ্ছি, কিন্তু নিয়ম দিয়ে নিয়ম মানতেছে না, এটা হচ্ছে একটা ব্যতিক্রম প্রশ্ন, এটা নিয়ম মানে না। কোনটার ক্ষেত্রে, এই যে উইংস অফ দ্য বার্ড, আমার যদি পাখির মতন একটা ডানা থাকতো, এইটা আসলে নিয়ম মানে না, এইখানে হেড দিতে হবে, হেড দিতে হবে। তাহলে দেখুন এই জিনিসগুলো হচ্ছে আসলে প্রশ্ন সলভ না করলে আপনি বুঝবেন না, বুঝছেন, এই জিনিসগুলো প্রশ্ন সলভ না করলে বুঝবেন না। তাহলে আপনি ওই রুলটাকে 1 নম্বরে দিয়ে ফেলেন যে আমরা যদি কখনো হেড পাই, আমরা যদি কখনো হেড পাই, এটাকে যে নিচে কেটে দিয়ে আপনি উপরেই লেখেন, আমরা যদি কখনো হেড পাই, আপনি এই সিরিয়ালটা দেন, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, অপশনে আমরা এই সিরিয়ালে দাগাবো, আর এটা হচ্ছে কয় নাম্বার, 4 নাম্বার, আমরা এই সিরিয়াল করে এইখানে দাগাবো। এই ব্যাপারটা ক্লিয়ার? আরো ব্যতিক্রম থাকতে পারে, ব্যতিক্রমের তো শেষ নাই, ইফেরও ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু আমাদের আপাতত এইটুকু জানলেই হচ্ছে। দেখছেন আমরা কত 100% শিওর হয়ে আনসার দাগাইলেও কিন্তু আমাদের ভুল হয়ে যেতে পারে, এটা হচ্ছে চাকরির পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি 70টা শিওর হয়ে দাগাইছেন, দেখবেন এর ভিতরেও 5টা ভুল হয়ে গেছে। এই যে এই 5টা যে ভুল হয়ে গেল, এটা আসলে কিভাবে ভুল হইলো, ওই যে নিয়মের একটা মাইর পেসের কারণে 5টা ভুল হয়ে যায়। তাহলে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা আই উইশ, আই লাইক, আই ফ্যান্সি, ইফ এদের পরে আমরা কি পাবো, হেড পাইলে হেড বসাই দিব, আর না হলে ওয়ার পাইলে ওয়ার বসাই দিব, না হয় বি টু বসাবো, না হয় কুড বা উড বি ওয়ান বসাবো, এটাই হচ্ছে আমাদের এইখানের রুল। আচ্ছা আমরা 2 নাম্বার রুলটাও কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা আমরা রুল 3-তে চলে যাই। হ্যাঁ, রুল 3-তে চলে যাই। আচ্ছা 3 নাম্বারে আমরা রুলটা শিখবো, যেটা আমরা 3 নাম্বারে যেটা শিখতে পারি, যে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারি 3 নাম্বারে। যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমি একটু বলি, যে 3টা জিনিস আমরা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, এটা এখন আমাদের বিস্তারিত জানার দরকার নাই, কারণ আমরা এটা ভার্বের জায়গাতে শিখবো। রুল নাম্বার ভার্বের যে আমরা বিস্তারিত করব সে জায়গাতেই মূলত শিখবো। তারপর আমরা 3টা জিনিস দেখি, যে আমরা যখন একটা ভার্ব থাকে, একটা ভার্ব আগে আছে, বাক্যে একটা ভার্ব আছে, ধরেন বাক্যে ভার্বটা যে কোনো ফরম্যাটে থাকতে পারে, আইএনজি থাকতে পারে, ইডি থাকতে পারে, তারপর হচ্ছে যে কোনো এস বা ইএস যুক্ত থাকতে পারে, মানে বাক্যে পূর্বে থেকে আগে একটা ভার্ব আছে, এখন আরেকটা ভার্ব বসাইতে যাচ্ছি, তাহলে আমরা কি করব, 2+B1 দিব, এটাকেই বলা হয় ইনফিনিটিভ। এই যে 2+B1 দিলাম, আগে একটা পূর্বে একটা ভার্ব আছে, বাট এইখানে আরেকটা ভার্ব দিচ্ছি, এটাকেই বলা হচ্ছে কি ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। আচ্ছা এখন আরেকটা কথা, এইটা ব্যতীত আরেকটা কাজ করা যায়, আগে একটা ভার্ব আছে, নতুন আরেকটা ভার্ব পাচ্ছি, সেই ভার্বকে আইএনজি যোগ করে দিচ্ছি, ভার্বের সাথে কি করে দিচ্ছি, বি1 এর সাথে আইএনজি যোগ করে দিচ্ছি। এটা যেমন আরেকটা ভার্ব আছে বি1 এর মানে বি1 করতে হবে, এটাকে বি1 প্লাস আইএনজি করে দেব এটা। আচ্ছা এটা যদি নাউনের মতন কাজ করে, এটা যদি নাউনের মতন কাজ করে, তাহলে এটাকে বলবো জিরান্ড, এটাকে বলবো জিরান্ড। নাউনের মতন কাজ করলে এটাকে বলবো জিরান্ড। আর যদি এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করে, এটাকে যদি অ্যাডজেক্টিভের মতন কাজ করে, তাহলে সেটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল,
প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল আরো আছে বোঝা যায়, পাস্ট পার্টিসিপল আছে, পারফেক্ট পার্টিসিপল আছে, আপাতত এটা আমাদের পড়ার দরকার নেই। তাহলে এটা যদি অ্যাডজেক্টিভের মতন কাজ করে, দুষগুণ অবস্থা পরিমাপ বোঝায়, তাহলে সেটাকে বলবো কি প্রেজেন্ট পার্টিসিপল। আমরা এই জিনিসটা ক্লিয়ার কিনা? প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এটা অ্যাডজেক্টিভের মতন কাজ করলে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এইটা তো আমাদের জানার দরকার না, আমাদের কথা হচ্ছে একটা ভার্ব আছে বাক্যে আগে থেকে, তাহলে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব অথবা 2 + B1 দিব। এইটা হচ্ছে আমাদের মেইন কথা, আসলে মূলত এটাই হচ্ছে আমাদের মেইন কথা, যে আমরা এই কাজটাই মূলত করব। কিন্তু এখন হচ্ছে আমরা রুল 4-এ চলে যাই। হ্যাঁ, আমরা রুল 4-এ চলে যাই, এটার উপর ভিত্তি করেই আমরা রুল 4-এ চলে যাই, যে 2 এর পর কি বসে। আপনি এখানে একটু দেখলেন 2 এর পর মূলত কি বসে, 2 এর পর B1 বসে। আচ্ছা, আরেকটা কথা, আমরা যে কোনো মানে 2 ব্যতীত, এই যে 2 বাদে যে কোনো প্রিপোজিশন থাকলে, যে কোনো প্রিপোজিশন থাকলে, এই 2 ব্যতীত যে কোনো প্রিপোজিশন থাকলে, এটাও আমরা এখানে লিখে ফেলি যে একটা প্রিপোজিশন, আমরা প্রিপোজিশন সবাই চিনি। হ্যাঁ, প্রিপোজিশন যেমন অফ, অন, তারপরে এট, এইগুলা, ইন, এদের পরে যখন আমরা কোনো ভার্ব বসাবো, সেই ভার্বটাকে কি করব, ভার্বের ওয়ানের সাথে আইএনজি করে দেব। তাহলে আমরা এই নিয়মটা আপাতত এইখানে লিখে রাখলাম, যে একটা ভার্ব থাকুক বা একটা প্রিপোজিশন থাকুক, 2 ব্যতীত একটা প্রিপোজিশন থাকুক, সবার পরে কি করতেছি, হয় ভার্বের সাথে আইএনজি করতেছি, না হয় কি করতেছি 2 + B1 করে দিচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটারই একটা ব্যতিক্রম পার্ট আছে। কিছু কিছু ফ্রেজ আছে, এই ফ্রেজগুলোর পরে ভার্বের আইএনজি হয়ে যাবে, B1 বসবে না। সেটা আমাকে 4 নাম্বার রুলে এখন শিখতে হবে। তাহলে আমরা রুল 4-এ চলে যাই, আমরা প্র্যাকটিসগুলো একটু পরেই দেখব। হ্যাঁ, আমরা রুল 4-এ চলে যাচ্ছি, আমরা আগে সবগুলা রুল লিখে ফেলি। দেখুন, আপনি এই কয়টা ওয়ার্ড মনে রাখবেন, দুনিয়ার সব ওয়ার্ড তো আর মনে রাখা সম্ভব না, অনেকগুলো ওয়ার্ড আছে, এরকম ফ্রেজ অনেকগুলো আছে। লুক ফরওয়ার্ড টু, আপনি জাস্ট এইখানে লুকিংও থাকতে পারে, একই কথা, লুকিং থাকতে পারে, লুক ফরওয়ার্ড টু। আচ্ছা, এটা লিখেন লুক ফরওয়ার্ড টু, তারপরে লিখেন উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু। এখন একটা অক্সিলারি ভার্ব থাকতে হবে, অক্সিলারি ভার্বটাকে আমরা বি বললাম, বি বা গেট, এরপরে ইউজ টু থাকতে হবে। দেখুন, শুধু ইউজ টু আর বি বা গেট ইউজ টুর মধ্যে পার্থক্য আছে, এটা আপনাকে বুঝতে হবে। শুধু ইউজ টু কিন্তু আরেক জিনিস, শুধু ইউজ টু এটা কিন্তু আরেক জিনিস, আর এম ইউজ টু এটা আরেক জিনিস, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এম ইউজ টু হচ্ছে এক জিনিস, আর শুধু ইউজ টু এক জিনিস। এই যে বিটা যে বসাইলাম, এটাই হচ্ছে মূলত সেই এম এর কাজটা। এম হচ্ছে এই যে এম ইজ আর, ওয়াজ ওয়ার, এই যে এই জিনিসটাই মূলত বি কাজ করে দিচ্ছে, বা গেটও থাকতে পারে এটা। আচ্ছা, তারপর হচ্ছে কমিটেড টু, আমরা এই ওয়ার্ডগুলো একটু মনে রাখবো, কমিটেড টু। তারপর হচ্ছে আপনি মনে রাখতে পারেন যে এডিক্টেড টু, এটাও মনে রাখতে পারেন। হ্যাঁ, এডিক্টেড টু, অবজেকশন টু, তারপরে আরো আছে, বুঝছেন, আরো আছে, কিন্তু আপনাকে আর আপাতত পড়তে হবে না, আরেকটা মনে রাখতেই পারেন, অ্যাডহিয়ার টু। আমার কথা হচ্ছে মনে রাখা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আমি ধরেন একটা বড় লিস্ট ধরাই দিলাম আপনাকে, বাট আপনার মনে থাকে না, তাহলে কি লাভ আছে? লাভ নাই। আমার কথা হচ্ছে যতটুকু মনে রাখা যাবে ঠিক ততটুকু নিয়ে আমরা শেখার চেষ্টা করব। এখন দেখেন, এই জিনিসগুলোর ভিতরে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন এই যে এটাকে, লুকিং ফরওয়ার্ড টু বা লুক ফরওয়ার্ড টু। এরপরে হচ্ছে উইথ এ ভিউ টুকে গুরুত্ব দেন, এরপরে হচ্ছে এটাকে গুরুত্ব দেন। বাকিগুলো যদি মুখস্থ করতে পারেন করতে পারলেন, আর যদি মুখস্থ না করতে পারেন তাহলে করবেন না, ওইটা হচ্ছে পরের বিষয়। হ্যাঁ, বাকিগুলো আপনি চাইলে মুখস্থও করতে পারেন, বাকিগুলা নাও মুখস্থ করলে কোনো সমস্যা নাই। দেখেন, এদের সবার পরে টু আছে, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, কমিটেড টু, অ্যাডিক্টেড টু, তারপর অবজেকশন টু, টেক টু, অ্যাডহিয়ার টু, মানে এদের পরে কি আছে? টু আছে। টু থাকলে বি ওয়ান কথা, বি ওয়ান ওর কথা, কিন্তু এটা বি ওয়ান হবে না। এটাকে কি করতে হবে? বি ওয়ান এর সাথে, বি ওয়ান এর সাথে আপনাকে কি করতে হবে? আইএনজি যোগ করে দিতে হবে। এটাকে বি ওয়ান এর সাথে আপনাকে কি করতে হবে? আইএনজি যোগ করে দিতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আমাদের নিয়ম অনুযায়ী টু এর পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু এখানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে না। টু এর পর আমাকে কি করতে হবে? টু এর পর আমাকে
ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে, কারণ এই ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। আমরা ক্লিয়ার? এই 4 নাম্বার রুল পর্যন্ত সবার মুখস্থ হয়েছে কিনা দেখুন, এটা হচ্ছে আমাদের মুখস্থ হওয়া লাগবে। আমাদের ক্লাসে কথা হচ্ছে ক্লাসের পড়া ক্লাসে আমরা মুখস্থ করে ফেলবো, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আপনার হচ্ছে মুখস্থ হয়েছে কিনা সেটা আপনি বলুন। আমরা 4টা রুল মুখস্থ করে ফেলেছি কিনা। এই 4টা রুল থেকে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের কমন পড়ে যাওয়ার কথা, এবং 5 নাম্বার রুল মানে এই 5টা রুল থেকে আপনাদের কি হয়ে যাবে, কমন পড়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, আপনি যত চাকরির পরীক্ষা দিবেন সব জায়গায় দেখবেন এই রুল থেকে একটা না একটা চলে আসে। দেখুন আমরা কি পড়েছি, ভার্বের পর ভার্ব থাকলে কি হয়, একটা ভার্ব আগে থেকেই আসে সেটা যে ফর্মেই থাকুক, আইএনজি থাকতে পারে, বি3 থাকতে পারে, বি2 থাকতে পারে, সেটার পর যদি আরেকটা ভার্ব আসে আমরা কি করব, হয় ভার্বের সাথে আইএনজি করে দিব, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করে দিব, অথবা আমরা কি করব, অথবা 2+b1 বসাই দিব, তাই তো নাকি, 2+b1 বসাই দেব। তাহলে 2+b1টা আমরা বাদ দিলাম, ধরেন 2+b1 আমরা বসাবো না, এবং এর জন্য কিছু ক্ষেত্রে আমাদের মোটামুটি ধরেই রাখতে হবে সব জায়গাতে আমরা কি বসাবো, এই ভার্বের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি বসাই দেব। এটাই আমরা করব, ভুল হোক আর রাইট হোক ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা করব। যদি এটা না পাই, অপশনে ধরেন আমি পাইলাম না, যেমন একটা ভার্ব আগে থেকেই আছে, এখন এই ভার্বের পরে অপশন ধরেন দুইটা আছে, একটা হচ্ছে এ এবং একটা বি। দেখুন বিতে আছে ভার্বের সাথে আইএনজি, আর এতে আছে 2+b1। আপনি কোনটা দাগাবেন, আপনি এটা দাগাই দিবেন, এটা দাগাই দিবেন, ভুল হইলে হোক গা, এটা দাগাই দিবেন, আমি বলবো এটা দাগাই দিবেন। হ্যাঁ, ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসে ভার্বের সাথে আইএনজি করে দিবেন, এই 2+b1 এর দরকার নেই, এটা ভুলে যান আপনি। যে ভার্বের পর যদি ভার্ব পাই তাহলে কি করব, ভার্বের সাথে আইএনজি লাগাই দিব, এটাই হচ্ছে বড় কথা। ভার্বের পর ভার্ব পাইলে ভার্বের সাথে কি করব, আইএনজি করে দেব, এটাই হচ্ছে আমাদের এই 5 নাম্বার রুল। তাহলে আমরা এরকম কিছু ভার্ব মুখস্থ করে ফেলি যে ভার্বের পর ভার্ব থাকলে আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে ঠিক এরকম একটা মুখস্থ করি, ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প। এই দেখুন হেল্প মানে কি, সাহায্য করা, তাহলে এটার পরে আপনি কি করবেন, ভার্বের সাথে আরেকটা ভার্ব আসলে আইএনজি করে দিবেন। হ্যাঁ, ক্যান নট হেল্প যেমন কুড নট হেল্প, তাহলে কুড নট হেল্পও আপনি কি করবেন, এই যে একটা হেল্প ভার্ব, ভার্বের সাথে ভার্ব আইএনজি করে দিবেন। আচ্ছা, আই ডো নট মাইন্ড, এই যে মাইন্ড অর্থ হচ্ছে মনে করা, মনে করাও কি একটা ভার্ব, মাইন্ড, আই ডো নট মাইন্ড। তাহলে আপনি এটাকেও কি করবেন, এটার পরেও ভার্বের সাথে কি করবেন, আইএনজি করবেন। উড ইউ মাইন্ড, এটাও একটু মনে রাখতে হবে, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড। আচ্ছা, উড ইউ মাইন্ড, তাহলে এটাও হতে পারে। আচ্ছা, তাহলে এরকম আরো অনেক কিছু হতে পারে, বুঝছেন, এরকম আরো অনেকগুলো হতে পারে। তো এরকম আরেকটা যদি একটু ব্যতিক্রম পড়ি, অনেকের কাছে এটা ভার্ব মনে হবে না, বাট এটা আমরা একটু দেখি, ইট ইজ নো গুড, ইট ইজ নো গুড। হ্যাঁ, ইট ইজ নো গুড, এটা কিন্তু অনেক সময় ভার্ব মনে হচ্ছে না। হ্যাঁ, কিন্তু এইটার পরেও কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে আপনাকে এটা একটু মুখস্থ করতে হচ্ছে, তাই না? আচ্ছা, ইট ইজ নো গুড বাট ইট ইজ নো ইউজ, ইউজ কি, ব্যবহার করা, এটা ভার্ব, এটা ভার্ব। হ্যাঁ, ইট ইজ নো ইউজ, এটা ভার্ব, তাহলে আমরা এটা বুঝতেছি ভার্ব, এটার পরেও কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। বা যে কোনো প্রিপোজিশন হইতে পারে, হ্যাঁ, যে কোনো প্রিপোজিশন, যেমন আপনার কি থাকতে পারে, গিভ আপ থাকতে পারে, হ্যাঁ, বা গেভ আপ থাকতে পারে, এরকমও থাকতে পারে, গেভ আপ। তাহলে এই আপ কি, একটা প্রিপোজিশন, তাহলে এরপরে কি বসবে, এদের পরে কি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে, বি1 এর সাথে কি বসবে, আইএনজি বসবে। আমরা এই জায়গাটা ক্লিয়ার কিনা, আমাদের 5 নাম্বার রুলটাও আমরা সবাই ক্লিয়ার, আমার মনে হচ্ছে আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছে, 5 নাম্বার রুলেও আমরা ক্লিয়ার, তাই না? 5 নাম্বার রুল আমাদের ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখন 6 নাম্বার রুলে যেতে পারি। হ্যাঁ, আমরা 6 নাম্বার রুলে চলে আসলাম, রুল 6। আমার মনে হয় এই 5টা রুল যদি কেউ পড়ে ফেলতে পারে তাহলেই এনাফ, আসলে 5টা রুল মুখস্থ করে ফেলতে পারলেই এনাফ। তারপর আমরা রুলগুলো সব একসাথে এখন করতে চাচ্ছি। আচ্ছা, যে কোনো বিষয় আপনাকে দুইটা জিনিস দেখতে হবে, একটা অ্যাক্টিভ ভয়েস আছে নাকি প্যাসিভ ভয়েস আছে। তাহলে আমরা ভয়েস পড়ে ফেলেছি, সেই জায়গা থেকে খুব সহজেই বুঝতে পারি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। হ্যাঁ, এটা বুঝতে হবে। প্যাসিভ বোঝার ক্ষেত্রে অনেক সময় দেখবেন প্যাসিভের লাস্টে কি থাকে, বাই প্লাস অবজেক্ট থাকে, বাই প্লাস অবজেক্ট, এটা দিয়ে অনেক সময় কি বোঝা যায়, প্যাসিভ বোঝা যায়, বাই প্লাস অবজেক্ট। যদি অ্যাক্টিভ হয় তখন এক বিষয় আছে, আবার প্যাসিভ হইলে কি হয়, আরেক বিষয় আছে, এটা আপনাকে মনে রাখতে হবে। প্যাসিভের ক্ষেত্রে সব সময় কি ব্যবহার করতে হয়, বি3 ব্যবহার করতে হয়, প্যাসিভের ক্ষেত্রে সব সময় বি3 হয়। হ্যাঁ, আর অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা টেন্সের যে গঠনগুলো রয়েছে সেই টেন্সের গঠন মেনটেন করে চলি। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো যে মডাল অক্সিলারি ভার্ব যদি কোথাও পাই,
মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলা? ওই যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উড, এইগুলা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি ভার্বের পরে কি বসে? বি ওয়ান বসে। মডেল অক্সিলারি ভার্বের পরে বি ওয়ান বসে, আমরা এটা মোটামুটি জানি। এটা হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে, আসলে এটা হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে। কিন্তু এটাই যদি প্যাসিভ হয়ে যায়, প্যাসিভ হয়ে যায়, তখন এই মডেলের পরে কি দিতে হবে? এটা যদি প্যাসিভ করতে চাই তাহলে আমরা প্যাসিভের সময় পড়ে আসছি, একটা বি দিয়ে তারপরে কি করতে হয়? বি থ্রি দিতে হয়, একটা বিই যোগ করে বি থ্রি করতে হয়। আমরা একটু আগে দেখে আসছিলাম যে বি ইউজ টু বা গেট ইউজ টু, এটার পরে কি বসে? এটার পরে হচ্ছে, এটার পরে আমরা একটু আগেই দেখে আসছি ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। কিন্তু এখন আপনাকে মনে রাখতে হবে শুধু ইউজ টু থাকলে কি হবে? ইউজ টু, এটা বি ওয়ান হবে, এটা বি ওয়ান হবে, এটা একটা মডেল অক্সিলারি ভার্ব। এই যে ইউজ টু, ডেয়ার, এইগুলো হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব। তাহলে আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে। আমরা নর্মালি একটা বিষয় খেয়াল রাখবো সব সময়, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে একদম কমন, একদম বেসিক জিনিস। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলার পরে কি বসে? এগুলার পরে সর্বদাই কি হয়? ভার্বের থ্রি বসে। এদের পরে কি হয়? সর্বদাই ভার্বের থ্রি বসে, এটা আমরা জানি। তাহলে এই বিষয়গুলো নিয়ে আর আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। এইগুলো হচ্ছে আমাদের রুল 6 এর ভিতরে আমাদের যে বেসিক জিনিস রয়েছে, ইংরেজির বেসিক জিনিস, আমরা সেই বেসিক গুলোকে অ্যাপ্লাই করব ক্লাস মানে রুল 6 এ। আচ্ছা, তাহলে আমরা রুল 7 এ চলে যাই। হ্যাঁ, রুল 7, আমরা রুল 07 এ চলে যাচ্ছি। আপনারা কি বুঝতেছেন না বোরিং হয়ে যাচ্ছেন? লিখতে থাকেন, আমার সাথে সাথে লিখতে থাকেন, তাহলেই হবে। হ্যাঁ, আমার সাথে সাথে লিখতে থাকেন, লিখলেই হয়ে যাবে। আপনাদেরকে আমি বুঝাতে পারতেছি? কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। হ্যাঁ, আমি কমেন্ট দেখব। ওকে ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা সবাই কমেন্ট করি। হ্যাঁ, যারা যারা জয়েন হচ্ছে লাইভে সবাই কমেন্ট করে ফেলি, কারণ আপনারা কমেন্ট করলেই আমি বুঝতে পারি শুধুমাত্র যে আপনি লাইভে আছেন, আদারওয়াইজ তো আমি বুঝতেই পারি না, তাই না? আদারওয়াইজ তো আমি বুঝতেই পারি না যে আপনারা কে কে লাইভ করতেছেন, কারণ এখানে অনেক হিউজ দেখায় কিন্তু বাট হচ্ছে ও বোঝা যায় না যে কে কে লাইভ করতেছেন। আর যদি নেট প্রবলেম করে, লেগ করে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে সবগুলো রুল হচ্ছে গুছিয়ে গুছিয়ে পড়তেছি, তাই না? হ্যাঁ, এর ভিতরে কিন্তু ব্যতিক্রম হতে পারে। ব্যতিক্রম হচ্ছে আসলে ব্যতিক্রম তো ব্যতিক্রমই। যারা সায়েন্স স্টুডেন্ট, কেমিস্ট্রির ক্ষেত্রে দেখতেন সব ক্ষেত্রেই ব্যতিক্রম, সব ক্ষেত্রেই ব্যতিক্রম। হ্যাঁ, তো ব্যতিক্রম জিনিসগুলো আসলে ব্যতিক্রম, ওইটা আপনাকে একটু কনসিডার করে নিতে হবে। আমি যে রুলগুলো পড়াচ্ছি ধরে রাখেন 99% হয়ে যাবে। হাতে গোনা দুই একটা প্রশ্ন আসবে ব্যতিক্রম হয়ে যাবে, ব্যতিক্রমগুলো আসলে স্কিপ করতে হবে। ব্যতিক্রমগুলো ব্যতিক্রম, ওইগুলো পরীক্ষায় চলে আসলে কিছু করার নাই, বাট আমার রুলগুলো হচ্ছে 99% কারেক্ট আছে। আচ্ছা, দেখুন আমরা লিস্ট, লিস্ট অর্থ হচ্ছে কি পাশে বয়, পাশে কোনো কিছু ভয় পাই, এরকম কোনো কিছু থাকতে পারে। হ্যাঁ, তাহলে এই লিস্টের পরে আমরা কি বসাবো? এই লিস্টের পরে আমরা একটা সাবজেক্ট দিব। এই লিস্টের পরে আমরা কি দিব? একটা সাবজেক্ট দিব। এই সাবজেক্ট দিয়ে আমরা শুড বসাবো। এই অপশনে আসলে শুডটাই থাকবে, এই শুড বসাবো। শুডের পরে আমরা জানি বি ওয়ান হয়, শুড নিয়ে তো আর কারো কোনো ডাউট নাই যে শুডের পরে বি ওয়ান হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের রুলস আসলে। হ্যাঁ, আর নর্মালি এদের পূর্বে যে ভার্বটা থাকে সেটা বি টু এর মতনই থাকে, সবসময়ই থাকে, নাও থাকতে পারে। বাট এ আপনাকে মনে রাখতে হবে যে আমরা এই যে লিস্ট যেখানে পাবো, এটার পরে, এটার পরে যে আমরা যে গ্যাপটা থাকবে সেই গ্যাপে কি বসাইতে হবে? শুড বসাইতে হবে। এটাই জাস্ট সাবজেক্ট প্লাস শুড প্লাস বি ওয়ান, আমরা এটা মনে রাখবো। হ্যাঁ, তাহলে আমাদের এটাই হচ্ছে রুল 7, আমাদের এটাই হচ্ছে রুল 7। আচ্ছা, তাহলে রুল 7 আমরা বুঝে ফেলেছি আশা করি। এটা নিয়ে কারো কোনো ডাউট থাকার কথা না, এটা আমরা কষ্ট করে হলেও আমরা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা রুল 8-এ চলে যাই। হ্যাঁ, আমরা রুল 8-এ চলে যাই। রুল 8, আচ্ছা, রুল 8, এইটা নিয়ে ঝামেলা আছে আসলে রুল 8, কারণ হচ্ছে আপনি যখন প্রশ্ন সলভ করতে যাবেন তখন অনেক জায়গায় অনেক রকম কথা পাবেন। তারপর আমি বলবো যে আপনি এই যে এই জিনিসটা একটু মনে রাখেন, এস ইফ, এস ইফ, এস দো, এস দো, এস ইফ, এস দো, এই জিনিসটা দেখুন। এইখানে মাঝে মাঝে সিন্স,
হতে পারে, সিন্স এইখানে ব্যবহার করতে পারে, কিন্তু বাট আমি বলবো যে সিন্সটা আপাতত এইখানে মুখস্থ করার দরকার নাই। আপনি জাস্ট এই এস ইফ আর এস দো এই দুইটা জিনিস একটু মুখস্থ করার চেষ্টা করেন। এস ইফ এস দো এই দুইটা থাকলে আসলে কি করব, মূলত এই দুইটা থাকলে আমরা কি করব? দেখুন, এদের হচ্ছে একটা চিরায়ত নিয়ম আছে যে প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, এগুলার ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেম, প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট থাকে মানে পাস্টের ঘটনা যদি বোঝায়, প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরে যদি এরা থাকে তাহলে আমাদের পাস্ট পারফেক্ট করে দিতে হয়। এটা হচ্ছে একটা চিরায়ত নিয়ম, এটা সব সময় আমরা জানি বা এটা আমরা সব সময়ই পাই যে কোনো কিছুর ক্ষেত্রে। কিন্তু পরীক্ষায় আসলে এটা থেকে আসে না এখন, কারণ এটা সবাই জানে, এটা থেকে আর দেয় না যে আমরা এগুলার পরে সিন্স ফর, পরে হচ্ছে আরো এরকম লং ফর বা লং সিন্স, এরকম আর অনেক কিছুই আছে। ঠিক এটার ক্ষেত্রে মূলত এই দুইটা নিয়ম আমরা সব সময়ই পেয়ে থাকি, যে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, অথবা পাস্ট পারফেক্ট আগে থাকতে পারে পরে পাস্ট ইনডিফিনিট হইতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এটা এইখানে থাকতে পারে অথবা এটা এইখানে থাকতে পারে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এটা হচ্ছে দুইটাই কিসের ঘটনা, পাস্টের ঘটনা, অর্থাৎ অতীতের ঘটনা যদি থাকে, অতীতের ঘটনা, তখন হচ্ছে মূলত এই ঘটনাটা হয় যে এস ইফ এস দোর ক্ষেত্রে। কিন্তু এখন কথা হচ্ছে যদি আপনার পাস্ট ইনডিফিনিট থাকার পরে আপনি পাস্ট পারফেক্ট অপশনে নাই বা অপশনে থাকলেও অনেক সময় অপশনে থাকলেও আপনি এখানে গুরুত্ব দিবেন কাকে, যেটাই থাকুক পাস্ট ইনডিফিনিট থাকলে আপনি মাথায় রাখেন এটাকে গুরুত্ব দিতে হবে। এই যে এই কালারে যেটা আমি লিখতেছি এটাকে গুরুত্ব দিতে হবে। এই যে পাস্ট ইনডিফিনিট যদি থাকে, আপনি তো পাস্ট ইনডিফিনিট থাকলে আপনি পাস্ট পারফেক্ট করতেছেন, এটা ঠিক আছে, কিন্তু অপশনে ধরেন এটা নাই, বা আচ্ছা আপনি ধরেন অপশনে এটা নাই, তাহলে ওই ক্ষেত্রে হবে। আমি এরকম নিয়ম কিছু কিছু জায়গায় পাচ্ছিলাম, তো ওই জন্য বলতেছি। আপনি ধরেন একটা জিনিস মনে রাখেন, আমি আরেকটু ক্লিয়ার করে বলি যেহেতু রুলটা একটু জটিল আছে। যখন পাস্ট ইনডিফিনিট পাবো পাস্ট পারফেক্ট করে ফেলবো, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, এটা করব। পাস্ট ইনডিফিনিট পেলে পাস্ট পারফেক্ট করব, আর কোনো সমস্যা নাই। কিন্তু পাস্ট ইনডিফিনিট না পাইয়া যদি অন্য টেন্স গুলা পাই, অন্য টেন্স অন্য টেন্স কেমন হইতে পারে, ধরেন হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পেলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, এখন কি করব? আচ্ছা ধরেন প্রেজেন্ট কন্টিনিউয়াস পাইলাম, এখন কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট পাইলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাইলাম, এখন আমি কি করতে পারি? বা প্রেজেন্ট পারফেক্ট পাইলাম, প্রেজেন্ট পারফেক্ট এটাও পাইতে পারি। আচ্ছা এই তিনটা যদি পাই, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমি কি করব মূলত? তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট করে দেব, পাস্ট ইনডিফিনিট করে দেব, অথবা ওয়ার বসাবো, ওয়ার। এখনই দেখুন একটা ঝামেলা লাগলো আসলে, সেই ঝামেলাটাই আমি আসলে বুঝাইতে চাচ্ছিলাম। ধরেন অপশনে পাস্ট ইনডিফিনিট আছে, এই যে দিকেও পাস্ট ইনডিফিনিট আছে, আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা একটু দেখেন। দেখুন অপশনে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে অ্যাজ ইফ আছে বা অ্যাজ দো আছে, তাহলে আমার দুইটাই হতে পারে। একটা হতে পারে কি প্রেজেন্ট ইনডিফিনিটও হতে পারে, প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। অপশনে দুইটা আসলে থাকে না, এরকম কনফ্লিক্ট দেয় না মূলত। যদি দেয় তাহলে আপনি মনে রাখবেন এস ইফ এর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট হবে, আর যদি আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে। আপনি এইভাবেই মনে রাখবেন, স্ট্রাকচারটা আমি যেভাবে লিখছি ঠিক এইভাবে মনে রাখবেন। আমার মনে হয় এটা নিয়ে অনেক কথা বলছি, এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলবেন, গ্রুপে পোস্ট করে দিবেন, আমি হচ্ছে আপনার প্রবলেম আমি সলভ করে দেব। এর ভিতরে আমার আশা করি আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এর ভিতরে আমি আশা করি আপনি পেয়ে যাবেন। তাহলে আমাদের রুল 8 কিন্তু শেষ, আমরা রুল 9-এ চলে যাব। হ্যাঁ, আমরা অনেক বেশি রুল পড়বো না আসলে, আমরা রুল 9-এ চলে যাব। রুল 9-এ চলে যাব। এই রুল 9টা হচ্ছে আর এক মহা ঝামেলা, এটাকে আপনি লিখে রাখতে পারেন, একটা মহা ঝামেলা। আপনি রুল পড়লে এটা হবে না, এটা প্র্যাকটিস করতে হবে। এটাকে একটু সাইড দিয়ে লিখে রাখেন, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কারণ রুল পড়ে আসলে হয় না এটা। এটা কিরকম, এই যে এস পরে হচ্ছে হোয়াইল, হোয়েন, এই যে হোয়েন, এগুলা নিয়ে খুবই ঝামেলা আছে। হোয়েন এগুলা আসলে একটা মহা ঝামেলা, এগুলা নিয়ে অনেক ঝামেলা আছে, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে, এটা নিয়ে আপনাকে একটু মাথায় রাখতে হবে। এটাও অনেক সময় দেখুন এইগুলা, এই যে আমি যে জিনিসগুলা লিখতেছি এস ইফ, এস দো,
এস ইফ, এস দো, এই জিনিসগুলা যে আমি লিখতেছি, এই জিনিসগুলা হচ্ছে আপনার একটা রুল সব সময় মেনটেন করে। এটা যদি পাস্টের ঘটনা হয়, এটা যদি পাস্টের ঘটনা হয়, তাহলে যে জিনিসটা মেনটেন করবে, এদিকে পাস্ট ইনডিফিনিট থাকলে, এদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে এদিকে কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এটা সবাই ফলো করে। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই, এটা সব জায়গাতেই থাকে, এটা হয়। এজ এর ক্ষেত্রেও হয়, হোয়াইল এর ক্ষেত্রেও হয়, হোয়েন এর ক্ষেত্রেও হয়। কিন্তু এখন কথা হচ্ছে, যদি পাস্ট ইনডিফিনিট না থাকে, পাস্ট ইনডিফিনিট না থাকে, তখন আমাদের কি করতে হবে? এদের ক্ষেত্রে যদি পাস্ট ইনডিফিনিট না থাকে, তখন আমাদের কি করতে হবে? তখন আমরা সেম ভাবে ওই যে আগের আরেকটা কাজ বসাবো, আরেকটা জিনিস আমরা বসাবো। দেখুন এটার ক্ষেত্রে একটা ঝামেলা আছে, আমি বলতেছি, সেই ঝামেলাটা আপনি এখনই বুঝতে পারবেন। দেখুন এইদিকে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, এদিকে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস আছে, এদিকে ধরুন পাস্ট কন্টিনিউয়াস আছে, এই যে কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আছে। এদিকে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে এদিকে হয়ে যায় কি, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। এখন ঘটনা তো এইভাবে না থাইকা এইভাবেও থাকতে পারতো, আপনারা মনে বুঝতেছেন যে হোয়েন এখন একটা পাস্ট ইনডিফিনিট আছে, এখন এই জায়গায় আমি কি বসাবো, এই জায়গায় আমি কি বসাবো, এই জায়গায় আমি কি বসাবো? এখন কি পাস্ট পারফেক্ট বসাবো নাকি পাস্ট কন্টিনিউয়াস বসাবো? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইটার পরে পাস্ট ইনডিফিনিট থাকলে আপনি ধরে রাখতে পারেন এখানে কি হবে, অতীতের ঘটনা থাকলে পাস্ট পারফেক্টই বসবে, পারফেক্ট বসবে। এখন আপনাকে বাক্যটা পড়ে বুঝতে হবে, এইখানে পাস্ট ইনডিফিনিট আছে, বাট এটা যদি চলমান হয়, চলমান ঘটনা হয়, তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াসও বসতে পারে, এইটা পাস্ট কন্টিনিউয়াসও বসতে পারে। এই জায়গাটাতেই আসলে হোয়েনের একটা ঝামেলা, এটাকেই আমি বলি একটা মহা ঝামেলা। আমি আগেও ক্লাসগুলোতে বলেছি হোয়েন নিয়ে ঝামেলা আছে, হোয়াইল নিয়ে ঝামেলা আছে। আপনাকে কি করতে হবে, এটা প্র্যাকটিস করে বুঝতে হবে। হোয়েন মানে হোয়াইল, এস, এগুলা নিয়ে একটা ঝামেলা ফেস করতে হবে। তারপর আমরা একটু হোয়াইল নিয়ে একটু পড়াশোনা করি, ইন্ডিভিজুয়াল হোয়াইলের যেহেতু এতই ঝামেলা, হোয়াইল এবং হোয়েন নিয়ে আমরা একটু পড়াশোনা করি। তারপরে হচ্ছে আমরা হোয়াইলটাকে একটু টার্গেটে ফেলাই, হ্যাঁ, যে আমরা হোয়াইলের একটু টার্গেট করি। হ্যাঁ, হোয়াইল, এই হোয়াইলটাকে যদি টার্গেট করি, যে আমরা এই হোয়াইলের পর, এই হোয়াইল, এই হোয়াইলের পর আমরা তিন ধরনের ঘটনা পাইতে পারি। এই হোয়াইলের পর যদি আমরা ডিরেক্ট ভার্ব পাই, তাহলে সেই ভার্বটাকে, আচ্ছা আমরা এইভাবে না লিখি, আর একটু অন্যভাবেই লিখি। এই হোয়াইল নিয়ে যেহেতু ঝামেলা, এক নাম্বার দিয়ে লিখি। হ্যাঁ, এক নাম্বার, যে আমরা কি করলাম, হোয়াইল পাইলাম, হোয়াইল মাঝখানেও থাকতে পারে, প্রথমেও থাকতে পারে, কোনো সমস্যা নাই। এই হোয়াইলের পর ভার্বের সাথে কি করব, আইএনজি করে দেব। হোয়াইলের পর ডিরেক্ট ভার্ব পাইলে সেই ভার্বের সাথে কি করব, আইএনজি করে দেব, প্লাস হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আরেকটা যে সেন্টেন্স থাকবে সেটা হচ্ছে কি, পাস্ট ইনডিফিনিট, এটা হতে পারে। দুই নাম্বারে আমরা দেখি হোয়াইল, হোয়াইলের পর আমরা কি করব, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, তারপরে এই পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট ইনডিফিনিট, এটাও আমরা করব। আচ্ছা, তিন নাম্বার হচ্ছে যে প্রেজেন্ট টেন্স যদি পাই, হ্যাঁ, হোয়াইলের পর কি, হোয়াইলের পর প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট, যে কোনো প্রেজেন্ট হইতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট টেন্স, যে কোনো প্রেজেন্ট টেন্স হইতে পারে। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স যদি পাই, তাহলে আমরা কি করব, এইখানে আমরা প্রেজেন্ট টেন্স পাইলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করার চেষ্টা করব বা প্রেজেন্ট কন্টিনিউয়াস করার চেষ্টা করব, এরকমও হইতে পারে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট বা কন্টিনিউয়াস করার চেষ্টা করব, এরকমও হইতে পারে। বাট এইগুলো হচ্ছে আপনাকে আমি বললামই কি, আপনাকে প্র্যাকটিসের উপর দেখতে হবে কোনটা কোনটার ভিতরে পড়তেছে, এর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। এরপরে আমরা জানি হোয়াইলের পরে কি, হোয়াইলের পরে যদি কখনো পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট, তাহলে সেটাকে কি হয়ে যেতে পারে, পাস্ট পারফেক্ট হয়ে যেতে পারে। এটা হচ্ছে একটা চিরায়ত নিয়ম। হ্যাঁ, পারফেক্ট। তাহলে এরকম চারটা ঘটনায় আসতে পারে। ঠিক হোয়েনের ক্ষেত্রেও এই সেম জিনিসটা আসতে পারে, হোয়েন। হ্যাঁ, হোয়েনের ক্ষেত্রেও এরকম আলাদা আলাদা করে লিখে রাখা ভালো। যেমন ধরেন আপনার একটা হোয়েন আছে, হোয়েনের পর, হোয়েন মাঝখানেও থাকতে পারে, হ্যাঁ, এটা কিন্তু ডাজেন্ট ম্যাটার, প্রথমেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। এটা যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস, আমরা কি করব, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট ইনডিফিনিট করব, তাই না, পাস্ট
ইনডিফিনিট করব, এটা মাঝখানেও থাকতে পারে শুরুতেও থাকতে পারে। আচ্ছা, এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা আমরা কি বললাম, যে পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয়ে যায়, পাস্ট পারফেক্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই যে হোয়েন যদি পাস্ট পারফেক্ট হয়, এটা আমাদের সেন্টেন্স দেখে বুঝতে হবে। পারফেক্ট হয়, তাহলে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট হবে। আপনি জাস্ট নিয়মগুলো লিখে রাখেন, আপনার কাজে দেবে। এইভাবে কোথাও কোনো বইয়ে আপনি পাবেন না, আমার দৃঢ় বিশ্বাস, কারণ এটা আমি অনেকটা গুছিয়ে রেখেছি আপনাদের জন্য। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি করব, হোয়েনের পর কন্ডিশনের মতন কাজ করলে, যেমন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হইলে আমরা কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট হইলে আমরা ফিউচার ইনডিফিনিট করে দেব, হোয়েনের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে ধরুন আপনি এই 3টা নিয়মই আপাতত লিখে রাখুন। তাহলে দেখুন এই হোয়েন এবং হোয়াইল এটা নিয়ে আপনাকে আরো বিস্তারিত পড়তে হবে, আমি আবারও বলতেছি, কারণ এটা প্র্যাকটিস ছাড়া পারবেন না। এটা আসলে পুরোপুরি রুলস এর উপর ভিত্তি করে হয় না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, আমরা রুলস কত পর্যন্ত পড়লাম, 9। তাহলে এখন আমরা 10 পড়ে ফেলবো, তাই না? 10, রুল 10 পড়বো আমরা। দেখুন রুল 10টা আমি একটু ইন্টারেস্টিং রুল বলি। as soon as, দেখুন এটা হচ্ছে আবার এটার ক্ষেত্রে ব্যতিক্রম থাকে, বুঝছেন? আমি আগের ক্লাসে ব্যতিক্রমটা দেখাই নাই, বা আজকের ক্লাসে আমি দেখাই দিচ্ছি। এটা আমি বলছিলাম যে সমান সমানের মতন কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে একটা জিনিস। এইদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে ওইদিকে কি হওয়ার কথা, পাস্ট পারফেক্ট, কিন্তু এদিকে পাস্ট পারফেক্ট হবে না। এদিকে কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিটি হবে। এটাই হচ্ছে সমান সমান। এদিকে পাস্ট ইনডিফিনিট থাকলে এদিকেও কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। এটাই হচ্ছে মূল রুল, এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার রুল। কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা আপনাকে দেখতে হবে। ব্যতিক্রমটা কি, ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এটা ইফের মতন কাজ করে, বুঝছেন? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এটা কিসের মতন কাজ করবে, ইফের মতন কাজ করবে। তাহলে দেখুন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে যদি আমরা বলি যে এইদিকে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট আছে এদিকে, তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিটের পরে যদি as soon as আছে, তাহলে আমরা কি বসাবো, ওইদিকে কি as soon as বসাবো? আমি মেবি আগের ক্লাসে বলছিলাম যে এদিকে যা থাকবে ওইদিকেই তা বসাবো, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে নোট দিয়ে রাখুন, এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে আপনাকে ব্যতিক্রমটা তো মনে রাখতে হবে, কিছু করার নাই। এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এদিকে রুলস হয়ে যাবে হচ্ছে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে। হ্যাঁ, এটা ফিউচার ইনডিফিনিটের মতন হয়ে যাবে। তাহলে আপনাকে ব্যতিক্রমগুলো মনে রাখতে হবে। নরমালি সবসময় কোন রুলটা কাজে দিবে, এটা পাস্ট ইনডিফিনিট থাকবে, আপনাকে পাস্ট ইনডিফিনিট দিতে হবে। কিন্তু কোথাও যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তখন আপনাকে কি দিতে হবে, ফিউচার ইনডিফিনিট দিতে হবে। তাহলে আমার মনে হয় এটা নিয়ে আর কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, আমরা রুল হচ্ছে 10 পড়ে ফেললাম, আমরা রুল 11-এ চলে যাই। হ্যাঁ, রুল 11। আচ্ছা, রুল 11-এ আমরা আরেকটা মজার রুল পড়বো। দেখুন এই যে নো সোনার হেড, এটাতে আসলে তেমন ব্যতিক্রম নাই, এটা একটাই জিনিস, নো সোনার হেড। তারপর হচ্ছে স্কারলি। আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন? দেখুন একটু কষ্ট করে পড়তে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে আসলে পড়াশোনাগুলো এত মজার না, বোরিং পড়াশোনা, আর সবই মুখস্থ পড়াশোনা। এখন বলেন একদিনে আসলে এত রুল মনে রাখবো কিভাবে? এই জন্যই তো আমি সব গুছাই লিখে দিচ্ছি, আপনি লিখে প্রতিদিন রিভিশন দিবেন। এইটার পর সব সময় এখানে একটা ডট 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 থাকবে, এটার পর একটা ডট 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 থাকবে, এটার পর এই হেডের পর যে বার্বটা আসবে, আপনি মনে রাখেন হেডের পর যে বার্বটা আসবে এটাই B3 করতে হবে, এটাতে কোনো সন্দেহ নাই। হেডের পর যে বার্ব হবে সেটাই B3। এটা পাস্ট পারফেক্টের মতন কাজ করলো। হেডের পর বার্ব আছে মানে কি, বার্বের B3। হেডের পর বার্ব আছে মানে কি, বার্বের B3। হেডের পর বার্ব আছে মানে বার্বের B3। নো সোনার হেড, পৌঁছাতে মানে অচিরেই, মাত্রই যে, মানে পৌঁছাতে না পৌঁছাতেই, এইরকম অর্থ এদেরকে দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আপনি এটা এইটুকু করবেন। এখন দেখুন ডট ডটের পরে এই যে নো সোনার হেড ডট ডট, এখানে তো B3 দিলেন, এরপরে ডট ডট দিয়ে আপনি দেন বসাইতে হবে, এই TSN দেন। এরপরে যেটা বসবে এটা B2 বসবে, এটা হচ্ছে B2 বসবে, এটা B3 বসবে না। আপনি B2 না লিখে আপনি লিখে রাখতে পারেন এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, B2 দিয়ে অনেক সময় মনে থাকে না। আবার এটার ক্ষেত্রে তাহলে আপনি কি বসাবেন, হোয়েনও বসাইতে পারেন অথবা B4ও বসাইতে পারেন, আফটার বসানো যাবে না, B4। হ্যাঁ,
এদের পরে যেটা হবে সেটাও কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে ঠিক এটার ক্ষেত্রেও ওই যে হোয়েন বা বিফোর বসাইতে পারেন, বিফোর। তাহলে এটার পরেও কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট হবে। ঠিক ওই কাজটা, এই যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, এখানে হেডটা আগে বসে গেছে, এরপরে বি3 বসছে, মানে ঠিক ওই পাস্ট ইয়ের মতনই কাজ করতেছে। হ্যাঁ, তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে, হেডটা আগে বসে গেছে জাস্ট এরকম। যেমন এটার পরে একটা সাবজেক্ট থাকতে পারে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, এই ভার্ব এবং এটার পরে মাঝখানে কি থাকতে পারে, একটা সাবজেক্ট থাকতে পারে, এদের মাঝখানে একটা সাবজেক্ট থাকতে পারে, এদের মাঝখানে একটা সাবজেক্ট থাকতে পারে, বাট এই সাবজেক্টের পরে যেটা বসবে সেটাই বি3 বসবে। আপনি ঠিক এইভাবেই লিখে রাখেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমার এইটুকু মনে হয় ক্লিয়ার হচ্ছে। ওকে, আমরা রুল কত পড়বো, আগেরটা কত নাম্বার রুল পড়েছি, 11, তাহলে আমরা এখন পড়বো 12, রুল 12 নাম্বার। দেখুন, রুল 12 নাম্বারে আমরা কি পড়বো, সো দ্যাট, রুল 12-এ আমরা কি পড়বো, সো দ্যাট, একসাথে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা আরো পরেও পড়বো, সমস্যা নাই। ইন অর্ডার দ্যাট, এদের পর কি বসবো, এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, এদের পর আমরা কি বসাবো, এদের পর ক্যান বা মেও বসতে পারে, ক্যান বা মে এটাও বসতে পারে, বা কুড বা মাইট এটাও বসতে পারে, কুড বা মাইট এটাও বসতে পারে, ক্যান বা মে, কুড বা মাইট। তাহলে এইদিকে আসলে ক্যান বা মে কখন বসাবো, যদি ইনডিফিনিট বসাই বা প্রেজেন্ট বসাই, এইখানে প্রেজেন্ট দিলে আমরা ওইটা বসাবো। আর এইখানে যদি পাস্ট হয়, পাস্ট ইনডিফিনিট উপর থাকতে পারে, পারফেক্টও থাকতে পারে, তাহলে কুড বা মাইট আমরা দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রুল 14-এ চলে যাই। 14-এ হচ্ছে, দেখুন, সো দ্যাট থাকলে আমরা কি করব, সো ডট ডট দ্যাট, এটা কিন্তু মাঝখানে আরেকটা ওয়ার্ড আছে, সেটা অ্যাডজেক্টিভই বসে সব সময়, আমরা এখানে অ্যাডজেক্টিভই বসাই, সমস্যা নেই অ্যাডজেক্টিভ না বসাইলেও। এইটার ক্ষেত্রে কি করব, এদের ক্ষেত্রে কি করব, এদের ক্ষেত্রে আপনি এই সো দ্যাট থাকলে আপনাকে একটা ক্যান নট নিয়ে আসতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই সো দ্যাট থাকলে আপনাকে কি করতে হবে, এর ডট 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 আপনাকে একটা নেগেটিভ অর্থ দিতে হবে, ক্যান নট, এইখানে ক্যান নট দিতে হবে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। ক্যান নটের পরে বি1 বসে, আমরা এটাও জানি, তাহলে এটা হচ্ছে এইখানে সো দ্যাট থাকলে ক্যান নট দিব। আচ্ছা, রুল আমরা 15-এ চলে যাই। হ্যাঁ, রুল 15, যে শুধু দ্যাট থাকলে কি করব, শুধু দ্যাট। হ্যাঁ, এই দ্যাটেরও একটা ঝামেলা আছে, বুঝছেন, এই দ্যাটেরও ঝামেলা আছে, আমরা এটা নিয়ে পড়াশোনা করব অবশ্য, এটা অনেক সময় নিয়ম মানে না, তারপরেও আমরা একটু লিখে রাখি। এদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, ঠিক ওই যে এরকম ইন দ্য পাস্ট পারফেক্টের মতন কাজ করবে, পাস্ট পারফেক্ট, পারফেক্ট। আবার সেম ভাবে ওই যে পাস্ট প্রেজেন্ট, মানে কন্টিনিউয়াস বা প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে, বা প্রেজেন্ট, আমি জাস্ট একটু প্রেজেন্ট লিখে রাখলাম, তাহলে এইদিকে কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। এরকম আসলে এটার রুলসও এরকম ভাবে অনেক সময় কাজ করে। আচ্ছা, তাহলে আমরা এই রুলস পর্যন্ত পড়ে ফেললাম। হ্যাঁ, এই রুলস পর্যন্ত পড়ে ফেললাম। আচ্ছা, আমরা এইটুকু মোটামুটি শেষ। তাহলে আমরা 15 নম্বর রুল শেষ হয়ে গেলে রুল 16-তে চলে যাই। রুল 16, যেমন টু টু থাকলে, এই যে টু ডট 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 টু থাকলে, এই টু এর পরে আমরা কি বসাই, বি1 বসাই দিই, এটা একদম নর্মাল একটা রুলস, তাই না? এটা হচ্ছে আসলে রুলস এর মধ্যে না ফেলাইলেও চলে। আচ্ছা, রুলস এটা কত ছিল, 15 পরে 16। হ্যাঁ, তাহলে আমরা রুল 17-তে চলে যাই, রুল 17। আচ্ছা, 17টা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং মজার একটা রুল, সেটা হচ্ছে ওয়ান থাকলে, ওয়ান্ট অর্থ কি, সেই চাওয়া, ওয়ান্ট। তাহলে দেখুন, এই ওয়ান্টের ক্ষেত্রে আমাদের 3টা রুল পড়তে হবে। যদি আমরা মূলত এই ওয়ান্টের পরে যদি কোনো কিছুই না থাকে, ওয়ান্ট আছে, ওয়ান্টের পরে আর কোনো কিছুই নাই, তাহলে আমরা একটা 2 প্লাস বি1 বসাই দেব, 2 প্লাস বি1। ওয়ান্টের পরে আমরা কি বসাই দিব, 2 প্লাস বি1 বসাই দেব, এটা আমরা বসাই দিলাম, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ। আমরা এগুলো একটু পরেই দেখতেছি, রুলগুলা কমপ্লিট করে নেই, আপনারা অধৈর্য হয়েন না, আসলে বোরিং পড়াশোনা, কিন্তু মজা করে পড়লেই আসলে সুন্দর হয়। দেখুন, এটার পর একটা সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা হচ্ছে ব্যক্তি, পার্সন। এই সাবজেক্ট যদি ব্যক্তি হয়, ব্যক্তিবাচক হয়, তাহলে ঠিক আগের রোলটাই, এই যে 2 প্লাস বি1, 2 প্লাস বি1 আগের রোলটাই,
ব্যক্তিবাচক হইলেও সেই ইনফিনিটিভই বসাবো। আচ্ছা, 3 নাম্বার কথাটা, এই ওয়ান্টের পরে আমরা বাক্যের ভিতরে ওয়ান্ট পাইছি, এই ওয়ান্টের পরে আমরা বস্তুবাচক সাবজেক্ট পাইলাম, মানে ব্যক্তি না, কোনো কাজ কর্ম বা বস্তু এরকম কিছু পাইলাম, কাজ। তাহলে কি বসাবো? এইখানেও কি B2 প্লাস B1 বসাবো? না, এই জায়গাটাতেই মূলত নিয়মটা, এটা B3 হয়ে যাবে, এটা B3 হয়ে যাবে, এটা কি হয়ে যাবে? B3 হয়ে যাবে। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এই জায়গায়, এর জন্য আসলে আমাদের নিয়মটা শেখা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে আসলে আমরা কঠিন রুলস গুলা পড়ে ফেলেছি। এখন যে রুলগুলো আছে এইগুলো হচ্ছে চিরায়ত ভাষায় সহজ রুল বলে, কিন্তু আমার কাছে মনে হয় এখন যে রুলগুলো আমরা পড়বো সেগুলাই হচ্ছে আরো কঠিন। হ্যাঁ, কারণ এখন আমাদের মনে রাখতে হবে আর একটু বেশি। আপনাদের কি ক্লাসটা ভালো লাগতেছে? আছেন? ক্লাসে কি উপস্থিতি একদমই কম নাকি? আচ্ছা যাই হোক, উপস্থিতি একজন থাকলেও আমাকে ক্লাস নিতে হবে। কেউ যদি ক্লাস নাও করে তারপরেও হচ্ছে কি আমাকে ক্লাস নিতে হবে, যেহেতু এটা আমার একটা পেইড কোর্স। আমি বলেছি ক্লাস নিব, তার মানে আমাকে এই টাইমে ক্লাস নিতেই হবে। ক্লাস কে করলো নাকি কে করলো না সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় না, আমাদের হচ্ছে ক্লাসগুলো নিতে হবে, এবং যারা ডেডিকেটেড তারা প্রতিদিন ক্লাস করবে, এটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, তাই হচ্ছে সব সময় ক্লাস, লাইভ ক্লাসে উপস্থিত থাকবেন, বুঝছেন? কে ক্লাস করলো কে ক্লাস করলো না সেটা দেখার বিষয় না, আপনি রেগুলার ক্লাসে উপস্থিত থাকবেন। আমরা এই রুলগুলাই আগের বিগত 4টা ক্লাসে পড়েছি, আমরা সেগুলাকেই সামারি আকারে পড়তেছি। আগের ক্লাসগুলোতে এইগুলাই আমরা পড়াইছি, জাস্ট হচ্ছে এদের পরে আমরা উদাহরণ দিয়ে দিয়ে মানে একটু বেশি বোঝার চেষ্টা করছি, জাস্ট এইটুকুই। দেখুন আমরা রুল 18তে চলে যাই। হ্যাঁ, আমরা একটু পরে উদাহরণে চলে যাব। হ্যাঁ, রুল 18 এটাতে দেখি আমাদের কিছু ওয়ার্ড মনে রাখতে হবে, যেমন অফেন, অফেন, সেলডম, সেলডম, তারপর হচ্ছে ইউজুয়ালি, ইউজুয়ালি, তারপর হচ্ছে সামটাইমস, সামটাইমস, তারপরে হচ্ছে এট টাইমস, এট টাইমস, রেগুলারলি, 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 আরো আছে বুঝছেন, আরো আছে। এর ভিতরে জেনারেলিটা একটু করেন, কারণ অনেক ওয়ার্ড আছে, আসলে এত তো মনে রাখা যায় না। হ্যাঁ, মনে না রাখা গেলে সেগুলো লেখা দিয়া লাভ আছে? এদের থাকলে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট করব, প্রেজেন্ট ইনডিফিনিট করব। এরা যদি বাক্যে থাকে তাহলে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট করব, এটাই হচ্ছে কথা। আচ্ছা, রুল 19-এ চলে যাই, রুল 19। আচ্ছা, নাও, রুল 19, নাও, রাইট নাও, রাইট নাও। আবার জাস্ট নাও না কিন্তু, হ্যাঁ, জাস্ট নাও কিন্তু আরেক জিনিস, জাস্ট নাও বাদ, জাস্ট নাও বাদ, এই জাস্ট নাও না, রাইট নাও, এট প্রেজেন্ট, এট টাইমস না কিন্তু, প্রেজেন্ট মাথায় রাখতে হবে। হ্যাঁ, এট টাইমস না, এট টাইমস আগে পড়ে ফেলেছি, টাইমস না, এট প্রেজেন্ট। তারপরে হচ্ছে ডে বাই ডে, ডে বাই ডে, তারপর হচ্ছে ডে বাই ডে, দিস সেশন বা টুডে, টুডে, তারপরে হচ্ছে এট দিস টাইম, এট দিস টাইম। এই যে এই জায়গায় একটু ঝামেলা আছে, দেখুন এট টাইমস আর এট দিস টাইম দুইটা দুই জিনিস। আগেরটাতে আমরা পড়েছি এই যে এট টাইমস, এট টাইমস, আর এখন কি পড়তেছি? এট দিস টাইমস। দেখছেন ঝামেলা আছে কিন্তু এই জায়গায়, এট দিস টাইম। তো এইগুলা যদি থাকে, র্যাপিডলিও থাকতে পারে, র্যাপিডলি, এগুলা যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস করব, এগুলা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। আচ্ছা ওকে, এখন আসি রুল কত? 20, রুল 20। দেখুন, জাস্ট, জাস্ট নাও, জাস্ট নাও, অলরেডি, অলরেডি, ইয়েট, এই যে ইয়েটটাকে একটু গুরুত্ব দেন, এই ইয়েট হচ্ছে নেগেটিভ অর্থ দিবে, এটা থাকলে আপনাকে নেগেটিভ দিতে হবে, নেগেটিভ। আনসার পজিটিভ নেগেটিভ দুইটাই থাকতে পারে, বাট আপনাকে দাগাইতে হবে নেগেটিভটা।
তারপর আর বাকিগুলো নেগেটিভ করা লাগবে না, যেটা আনসার হবে সেটাই দেখাবেন এবার। তারপর হচ্ছে আরো অনেক কিছুই হতে পারে এদের ক্ষেত্রে আসলে, যেমন সিন্স হতে পারে, ফর হতে পারে, হাউ লং হতে পারে। এদের ক্ষেত্রে এরকম যদি থাকে তাহলে সেটা আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট করে ফেলবো, প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট করে দেব। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে রুল 21-এ চলে যাই। রুল 21, রুল 21-এ চলে যাচ্ছি। আমাদের সাথে লেগে থাকুন, একটু লেগে থাকুন, লেগে থাকলেই সাকসেস চলে আসবে। এগো ক্লাসগুলো আসলে কেমন লাগতেছে জানি না, বাট হচ্ছে আমার মনে হচ্ছে যে আপনারা যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন ফ্লোটা তাহলে খুব ভালো করবেন। লং এগো, লং এগো, তারপর হচ্ছে ইয়েস্টারডেও থাকতে পারে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট নাইটও থাকতে পারে। তারপর হচ্ছে লাস্ট মান্থ, লাস্ট নাইট, লাস্ট উইক, এরকম অনেক কিছুই থাকতে পারে, মানে লাস্ট টাইম এরকমও থাকতে পারে। হ্যাঁ, যে কোনো কিছু, প্রিভিয়াস ডে থাকতে পারে। হ্যাঁ, প্রিভিয়াস ডে, এই প্রিভিয়াস ডে এগুলো থাকলে আমরা কি বসাবো, পাস্ট ইনডিফিনিট করে দেব। ওইটাকেই আমরা কি করে দেব, পাস্ট ইনডিফিনিট করে দেব, জাস্ট এইটুকুই। ওকে, আচ্ছা আমরা এইটুকু করে ফেললাম। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট করে দেবো, আর তেমন পড়া লাগে না আসলে, আমাদের রুল প্রায় কাছাকাছি শেষ, আর তেমন পড়া লাগে না। তারপর আমরা কিছু দেখে ফেলি। হ্যাঁ, যেমন ফিউচার ইনডিফিনিট আমরা কখন করব এটা একটু দেখে ফেলি। এটা হচ্ছে রুল কত, আমরা আগে কত শেষ করেছি, 21, তাহলে এটা 22, ফিউচার, ফিউচার ইনডিফিনিট। দেখুন ফিউচার ইনডিফিনিট কোনগুলা, টুমোরো, টুমোরো, আমরা এখনই প্র্যাকটিসে চলে যাব। হ্যাঁ, প্র্যাকটিসে চলে যাব। টুমোরো, নেক্সট, নেক্সট, তারপরে এখানে টাইম থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, নেক্সট, টাইম, ডে, মান্থ, ইয়ার, এগুলো থাকলে ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, রুল হচ্ছে 33, এটা যদি আমি বলি ফিউচার ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট পড়বো এখন, ফিউচার পারফেক্ট, এফ পারফেক্ট লিখলাম। এগুলো হচ্ছে আসলে তেমন গুরুত্বপূর্ণ না, আসে না বেশি একটা, তারপর আমরা রুলগুলো জানা দরকার তাই জেনে নিলাম। বাই দিস, দিস টাইম, বা নেক্সট দিয়ে ওই যে টাইম, মান্থ, এগুলা থাকলে যখন আমরা এটা করব। আচ্ছা, এই রুলগুলো তেমন বেশি একটা গুরুত্বপূর্ণ না। এখন হচ্ছে একটু মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়, এটা হচ্ছে আমাদের সর্বশেষ রুল, এবং এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ রুল। এই রুলটা আমরা একটু দেখব, সর্বশেষ রুল এবং হচ্ছে কি গুরুত্বপূর্ণ রুল। এটা হচ্ছে আমাদের কত নাম্বার রুল, 24, 24 নাম্বার রুল, এবং এটাই আমাদের শেষ রুল। দেখুন আমরা বলছিলাম, আমি বলছিলাম যে আপনারা কি করবেন, ভার্বের পর একটা ভার্ব পাইলে সেই ভার্বটার সাথে আইএনজি করে দিবেন। আমি এটাই বলে দিয়েছিলাম যে ভার্বের পর ভার্ব পাইলে কি করব, আইএনজি করে দেবো, এটাই আমরা জানি। এবং এটা ছাড়াও কিন্তু আরেকটা হইতে পারে, ভার্বের পর একটা 2+B1ও হইতে পারে, আমরা এটা বলছিলাম না, বলেন বলছিলাম তো নাকি? দেখেন যারা ক্লাসটা অর্ধেক করে চলে গেছে তারা আসলে কত বড় বাসটা খাইছে। দেখুন, ভার্বের পর ভার্ব থাকলে বি1 হয় রাইট, এটা সব জায়গায় ব্যবহার করব, কিন্তু কিছু কিছু ওয়ার্ড ব্যতীত, কিছু কিছু ওয়ার্ড এদের ক্ষেত্রে এটা হবে। সেই ওয়ার্ডগুলাই এখন আমরা দেখব, কাদের পরে, কোন ভার্বগুলার পরে ইনফিনিটিভ করতে হয়, ইনফিনিটিভ করতে হয়, কোন ভার্বগুলার পরে 2+B1 বসাইতে হয়, 2+B1 বসাইতে হয়। আমরা সেই ভার্বগুলা এখন শিখবো এক এক করে, আমরা সেই ভার্বগুলা শিখবো। সেই ভার্বগুলার ভিতরে প্রথমে একটা ভার্ব আমরা শিখে ফেলেছি, ওয়ান্ট। দেখেন আমরা ওয়ান্টের পরে কি করেছিলাম, দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, ওয়ান্ট একটা ভার্ব, এই ভার্বের পরে কি করেছিলাম, 2+B1 করেছিলাম, দেখছেন? এইটাই আমরা এখন এখানে আমরা লিখবো একসাথে, যে আসলে ওয়ান্টের পরে কি হবে, ইনফিনিটিভ হবে। ওয়ান্ট তো একটা ভার্ব, চাওয়া, তাহলে চাওয়ার পরে একটা ভার্বের পর আরেকটা ভার্ব আসে, আমাদের কথা অনুযায়ী চোখ বন্ধ করে ভার্বের সাথে আইএনজি করে দেওয়ার কথা, কিন্তু না, এদের পরে কি করব, 2+B1 করব। আচ্ছা, ঠিক এরকম আরো অনেকগুলো ওয়ার্ড আছে, আমি জাস্ট কমা দিয়ে কিছু ওয়ার্ড লিখে দেই যেগুলো পরীক্ষায় আসতে পারে। যেমন অ্যালাউ, এটা আসতে পারে, কমান্ড, কমান্ড, কম্পেল, কম্পেল,
আপনি জাস্ট একটু লিখে ফেলেন এনেবল, আপনার মুখস্থ হোক বা না হোক আপনি লিখে ফেলুন, তারপরে হচ্ছে আস্তে ধীরে সময় নিয়ে একটু এটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। ফরবিট, তারপর হচ্ছে ফোর্স, ইমপ্লোর, তারপরে ইনডিউস, ইনস্ট্রাক্ট, তারপরে হচ্ছে এখন যদি না লিখতে পারেন আপনি হচ্ছে পরে লিখে নিন, হ্যাঁ, বা একটু টাইম দিচ্ছি, লিখেন, একটা স্ক্রিনশট নিয়ে ফেলেন, পরে লিখে নেবেন। আচ্ছা, লিখেন, লিখে ফেলেন, নয় একটা স্ক্রিনশট নেন, পরে লিখবেন। পারসুয়েট, রিমাইন্ড, এটা একটু মনে রাখেন, রিমাইন্ড এটা গুরুত্বপূর্ণ আছে, হ্যাঁ। রিকোয়েস্ট, টেল, তারপর হচ্ছে টেম্প, ট্রেন, তারপর হচ্ছে ওয়ান্ট, ওয়ান্ট তো মনে হয় লিখছি, হ্যাঁ, তারপর আমি লিখলাম আক্স, কন্টিনিউ, তারপর হচ্ছে কনভিয়েন্স, ডিসাইড, ফেল, ফরগেট, ফরবিট লিখছি মনে হয়, তাই না, ফরগেট, তারপর লিখি ফোন, হোপ। আমার স্পেলিং কিন্তু ভুল হতে পারে, আপনারা এটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখিয়েন, আমি একটু তাড়াহুড়া করে লিখতেছি। লার্ন, লাইক, এই যে লাইক একটা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। তারপর হচ্ছে ম্যানেজ, আরো যদি আমি লিখি, আর বেশি লিখবো না, থাক, এত লিখে তো লাভ নাই, আসলে মুখস্থ হবে না, তাই না। তারপর আমি সব লিখে দিলাম, কারণ এগুলা প্রোপোজ, প্রোপোজ, ট্রাই, তারপরে এগুলার পরে মূলত কি বসবে, ইনফিনিটিভ করতে হবে, ইনফিনিটিভ করতে হবে। ইনফিনিটিভ মানে কি, 2+b1 করতে হবে। আমরা মূলত সব শিখে ফেলেছি আপাতত, এখন আমরা চলে যাব প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ, আমরা এখন চলে যাব প্র্যাকটিস করার জন্য, এইখান থেকে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, এইখান থেকে আমরা প্র্যাকটিস করব। আমি হচ্ছে এই বোর্ডটাই নেই, আমার মনে হয় এখন পারবেন আপনারা। দেখুন, আমি শুরু থেকে যদি প্র্যাকটিসটা দেখাই, একদম শুরু থেকে দেখুন, এগুলা বেশি একটা ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে রুল 1-এ দেখাই, এই যে অপটেন, সেলডম, আপনি মনে রাখেন অপটেন, সেলডম, এট টাইমস, এই তিনটাই মনে রাখেন। অপটেন, সেলডম, এট টাইমস, এগুলা থাকলে কি করবেন আপনি, এগুলা থাকলে ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে এই প্রেজেন্ট ইনডিফিনিট করবেন, হ্যাঁ। দেখুন এখানে উদাহরণ আছে, এগুলো হচ্ছে তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না, আমি ইম্পর্টেন্ট রুলগুলো একটু দেখাবো, তাহলে হচ্ছে আপনি এটা একটু এইখান থেকে দেখে নেবেন। আমি ইম্পর্টেন্ট রুলগুলো দেখাবো, এগুলো হচ্ছে এখন আর বেশি একটা পরীক্ষায় আসে না। এই দেখুন, পাস্টের ক্ষেত্রে এটা আসে না। এই দেখুন, আমি দ্যাট দিয়ে দেখাইছিলাম, দেখুন রুলটা দ্যাট দিয়ে দেখাইছিলাম। দ্যাটের পূর্বের বাক্যটা কি, পাস্ট ইনডিফিনিট, আর পরেরটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট। এই যে দেখুন, পাস্ট পারফেক্ট, দ্যাট থাকলে এই যে জায়গায় একটা দ্যাট আছে, এদিকে কি হবে, পাস্ট ইনডিফিনিট, এদিকে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর এদিকে হচ্ছে কি, পাস্ট পারফেক্ট। আমি এটা দেখাইছিলাম দ্যাটের ক্ষেত্রে। তো এই দ্যাটের আবার একটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটাও দেখাই। এই যে এখানে দেখুন, দ্যাটের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই, দ্যাটের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই, কিন্তু বাট এই যে এরকম ওয়ার্ডগুলো আছে, উইক, মান্থ, তাহলে পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে এরকম। দ্যাটের এই নিয়মটা একটু ব্যতিক্রম আছে, এটা হচ্ছে একটু দেখতে হবে। আমার মনে হয় এখন আপনারা যদি উদাহরণগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন। আমি যে পিডিএফটা দিছি, আপনি আগে রুলগুলা মুখস্থ করেন, রুলগুলা মুখস্থ করে আমার কথা হচ্ছে এটা পড়েন, আপনি দেখেন। এই দেখুন, এটার ক্ষেত্রে আমি বলছিলাম একটা ব্যতিক্রম আছে, যেমন উইশের পরে, উইশ দেখলে আমরা কি বসাই, ওয়ার বসাই। উইশ দেখলে আমরা যেটা অপশনে পাবো ওয়ার, ওয়ার দাগাই ফেলবো, কিন্তু না, হ্যাড থাকলে হ্যাডকে আগে প্রাধান্য দিতে হবে। হ্যাড দাগানোর পর যদি বাকি থাকে তাহলে ওয়ার দাগাবো। এই যে উইশ, তাহলে এই যে ওয়ার, এটা ঠিক আছে, এটা হয়ে যাবে, কারণ এখানে হ্যাড নাই, এইখানে কি হ্যাড মিসিং, হ্যাড নাই। হ্যাড থাকলে হ্যাডই আনসার দিয়ে দিতাম, হ্যাঁ। এইখানে কি আছে, ওয়ার আছে, এই যে ওয়ারই আনসার হয়ে যাবে। এগুলা কিন্তু বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। এই যে এই কোডগুলো হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, সেটাও অনেক বড় বড় চাকরি, সেগুলাই দেখুন। এই যে এখানে ওয়ার আছে, ওয়ারই হবে। এইখানে দেখুন ওয়ার নাই, তাহলে বি টু কোথায় আছে, এই যে বি টু, নিউ, নো নিউ, এই যেটাই হবে, হ্যাঁ।
তাহলে এইখানে এই যে ওয়ার যেটা আছে সেটাই হবে, এই যে লাইক, আই লাইক, লাইকের পরে কি হয়ে যাবে, ওয়ার হয়ে যাবে, ওয়ার না, এখানে দুইটা হবে, এই যে কুডেরটাও হবে এটাও হবে, তাহলে এই যে খ গ দুইটাই দেওয়া আছে, সেটাই কি হবে, সিং স্যাং সাং। আচ্ছা, তাহলে হচ্ছে এই ধরনের আনসার আপনাকে দেখতে হবে। এই যে দেখুন ওয়ার আছে, তারপর হচ্ছে যে আই ইফ আই ওয়ার, তাহলে এইখানে কি বসাবেন, এইখানে কি বসাবেন, এই যে উড ট্রাভেল মানে ইফ, এই যে কন্ডিশন সেন্টেন্স হিসেবে কাজ করেছে। আমরা তো কন্ডিশন পড়ি নাই, বাট কন্ডিশনের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে এইখানে হচ্ছে আসলে সবগুলা আপনারা করবেন। এই দেখুন লুক ফরওয়ার্ড টু আছে, লুক ফরওয়ার্ড টু থাকলে আপনি কি করবেন, ভার্বের সাথে আইএনজি করে দিবেন, এই যে ভার্বের সাথে আইএনজি যেটা আছে সেটাই হবে। এই যে এখানে গেটিং ইউজ টু, এই যে এটাই হচ্ছে, আমি যেগুলা পড়াইছি এইগুলার ভিতর থেকেই, এই রুলের ভিতর থেকেই আপনি কি পাবেন, এইখানে সবকিছু পাবেন এই রুলের ভিতর থেকে, আর এর বাহিরে নাই। আমার মনে হয় আমার মানে এই রাইট ফ্রম ও ভার্বের আমি যে রুলগুলা দিছি এইগুলা শিখলেই এনাফ। এর বাইরে থেকে দেখুন আর কোনো প্রশ্নই নাই এখানে। এই যে গিভ আপ, এই যে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের সব পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, এই যে ভার্বের সাথে আইএনজি হয়ে যায়, এই যে গ নাম্বার আনসার দেখছেন। এটাই এটাই, এই যে ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে কাজ করা, ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করে দিতে হবে ওয়ার্ক। এই যে অন, অন কি একটা প্রিপোজিশন, ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি করে দেবে। এই যে লুক ফরওয়ার্ড টু দিয়ে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি করতে হবে, টু দিয়ে ভার্বের সাথে আইএনজি কোথায় আছে, এই যেটা, কারণ লুক ফরওয়ার্ডের পরে কি বসে, টু বসে, এই লুক ফরওয়ার্ডের পরে টু দিয়ে ভার্বের সাথে আইএনজি করতে হবে, টু দিয়ে ভার্বের সাথে আইএনজি কোথায় আছে সেটাই হবে আনসার। এই যে টু দিয়ে ভার্বের সাথে আইএনজি কোথায় আছে সেটাই হবে কি আনসার। আমার মনে হয় এটা নিয়ে আর কোনো ঝামেলা হওয়ার কথা না। এই যে ওয়ান্ট, ওয়ান্টের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, ওয়ান্ট আছে ভার্বের সাথে কি করব, আইএনজি করে দিব, টু দিয়ে বি ওয়ান করে দিব, মানে ভার্বের সাথে আইএনজি হবে না, এটা ওয়ান থাকলে ভার্বের সাথে আইএনজি হবে না, ইনফিনিটিভ করতে হবে, আমরা এই ভার্বটা শিখেছি ইনফিনিটিভ করতে হয়। তাহলে টু দিয়ে বি ওয়ান দিব, টু দিয়ে বি ওয়ান, এই যে হ্যাভ কিন্তু অনেক ক্ষেত্রে বি ওয়ান হিসেবে কাজ করে, হ্যাভ বা হ্যাস এটাও কিন্তু বি ওয়ান, আর বি টু হচ্ছে কি হ্যাড, আর বি থ্রি হচ্ছে কি বিন, হ্যাড বিন, হ্যাড বিন, এটা হচ্ছে কি বি থ্রি। তাহলে এটা বি ওয়ান, এই টু দিয়ে হ্যাভ দিতে হবে, টু হ্যাভ, টু হ্যাভ, তাহলে এই ওয়ান, ওয়ানের পরে কি দিতে হবে, একটা সাবজেক্ট দিয়ে টু দিয়ে কি করতে হবে, বি ওয়ান দিতে হবে, এটাই হচ্ছে এটা। তারপরে এই যে দা ওয়ার্ক, এটা তো টু না, এই যে তাহলে আপনাকে কি করতে হবে, ইডি যোগ করে দিতে হবে, এই যে ফিনিশড করে দিতে হবে, ইডি যোগ করে দিতে হবে। আমরা এটা পড়েছি তাই না, দেখুন আমরা যে ওয়ার্ডগুলো পড়েছি সেটাই। এখন দেখুন আমাদের এখানে চলে আসলো কি কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে আমরা এখন আমাদের রাইট ফ্রম ভার্ব শেষ, এইখানেই শেষ আসলে মূলত। তাহলে আমরা এখন কন্ডিশনাল সেন্টেন্সটাও দেখে ফেলি, যদি এটা রাইট ফ্রম অফ ভার্বের ভিতরে ফেলে দেই, কন্ডিশনাল সেন্টেন্সটাও আমরা দেখে ফেলি। এখন আপনারা কি বোরিং হয়ে গেছেন, বোরিং হয়ে গেলে বলেন, তাইলে দেখাবো না। আর যদি বোরিং না হয়ে থাকেন তাহলে কন্ডিশনাল সেন্টেন্সটাও আমরা শেষ করে দিতে যাচ্ছি, কারণ কন্ডিশনাল সেন্টেন্সটা রাইট ফ্রম অফ ভার্বের ভিতরেই পড়ে। হ্যাঁ, আমাদের কন্ডিশনাল সেন্টেন্সটা রাইট ফ্রম অফ ভার্বের ভিতরেই পড়ে। তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্সটাও এখন শেষ করে দেই। আমাদের আজকের ক্লাসে আমরা কন্ডিশনাল সেন্টেন্স শেষ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন পড়বো কি কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স রাইট ফ্রম ভার্বের চেলা ফেলার মধ্যেই পড়ে, তাই আমাদের কন্ডিশনাল সেন্টেন্সটা এখন আমরা পড়ে ফেলবো। কন্ডিশনাল, আচ্ছা কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা একটু দেখি। হ্যাঁ, কন্ডিশনালের ভিতরে আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার। তিন প্রকার কি কি, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, আর হচ্ছে থার্ড কন্ডিশন, আমরা এটাই জানি তাই না। এছাড়াও কিন্তু আরেকটা কন্ডিশন আছে, সেটাকে বলা হয় জিরো কন্ডিশন। সেটাকে কি বলা হয়, জিরো কন্ডিশন। এটা একটু মাথায় রাখতে হবে। আমরা তো সারা জীবন দেখে এসেছি ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনটা কি আমরা সেটা যদি একটু দেখি, যে একটা ইফ যদি থাকে, ইফের আগে, ইফের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পি ডট ইনডিফিনিট মানে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কি করতে হবে, ফিউচার ইনডিফিনিট করে দিতে হবে, ফিউচার ইনডিফিনিট করে দিতে হবে, এফ ইনডিফিনিট করে দিতে হবে। পি ইনডিফিনিট মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট করে দিতে হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা দুই নাম্বার যদি ইফ এর ক্ষেত্রে দেখি, পাস্ট কন্ডিশন মানে সেকেন্ড কন্ডিশন যেটা, যে সেকেন্ড কন্ডিশনে যদি আপনার, সেকেন্ড কন্ডিশনে যদি আপনার পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট, এই ইফটা কিন্তু আসলে শুরুতেও থাকতে পারে, বুঝছেন, এই ইফটা কিন্তু এইখানে না থেকে এইখানেও থাকতে পারে, কথা একই, প্রথমে থাকুক আর মাঝখানে থাকুক দুইটা একই কাজ করবে। যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আপনাকে কি বসাইতে হবে, একটা সাবজেক্ট দিতে হবে, এইখানে একটা সাবজেক্ট দিতে হবে, প্লাস হচ্ছে উড বসাইতে হবে, উড, উডের পরে কি বসে, বি ওয়ান বসে।
এটা কার ক্ষেত্রে? সেকেন্ড কন্ডিশন, পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা সাবজেক্ট প্লাস উড বি ওয়ান দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা ফিউচার মানে এটা পারফেক্ট, পাস্ট পারফেক্ট থাকলে, ওটা তো পাস্ট ইনডিফিনিট, এখন আমরা দেখলাম পাস্ট পারফেক্ট। এরপরে যদি ইফ থাকে তাহলে এখন এটা দেখুন, এইখানে তিনটা জিনিস আসলে আপনি খেয়াল করেন, তিনটা, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে, পাস্ট ইনডিফিনিট থাকলে, আর হচ্ছে পারফেক্ট ইনডিফিনিট থাকলে, না পাস্ট পারফেক্ট থাকলে, এই তিনটা, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি করবেন? ফিউচার ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট থাকলে উড বসাবেন, আর পাস্ট পারফেক্ট থাকলে আপনি কি বসাবেন? পাস্ট পারফেক্ট থাকলে আপনি কি বসাবেন? উড হ্যাভ বসাবেন। এরপরে এই যে সাবজেক্ট, সাবজেক্টের জায়গাতেই থাকবে, আপনি এই যে এইখানে উড হ্যাভ বসাবেন, উড হ্যাভ, এই উড হ্যাভ বসাবেন, উড হ্যাভ। উড হ্যাভের পরে কি বসে? উড হ্যাভের পরে ভার্বের থ্রি বসে, উড হ্যাভের পরে ভার্বের থ্রি বসে, পরে হচ্ছে আপনি একটা অবজেক্ট দিবেন। উড হ্যাভের পরে কি বসে? ভার্বের থ্রি বসে, হ্যাঁ, তারপরে একটা অবজেক্ট দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আপনাকে এইখানে কি বসাইতে হচ্ছে? উড হ্যাভ বসাইতে হচ্ছে, আর এইখানে উড বসাচ্ছেন, এটাই। তাহলে জিরো কন্ডিশন কোনটা? জিরো কন্ডিশন আপনারা এই তিনটা মনে হয় সবাই জানেন। এখন হচ্ছে জিরো কন্ডিশন হয়তো অনেকেরই একটু ঝামেলা হতে পারে, সেটা আপনাকে বলি। জিরো কন্ডিশন হচ্ছে সমান সমান, জিরো কন্ডিশন হচ্ছে সমান সমান। ইফের এদিকেও যা থাকবে এদিকেও তাই থাকবে, এদিকে যা থাকবে এদিকেও তাই থাকবে। এদিকে যদি ইনডিফিনিট থাকে, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হোক বা পাস্ট ইনডিফিনিট হোক, তাহলে এটাও কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিটই করতে হবে। এদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে এদিকেও কি করতে হবে? পাস্ট ইনডিফিনিটই করতে হবে। পি মানে হচ্ছে প্রেজেন্ট, পি ডট মানে প্রেজেন্ট, হ্যাঁ, পি ডট মানে প্রেজেন্ট, এটাই হচ্ছে কন্ডিশন। আসলে কন্ডিশন এইটুকুই, এর বাইরে আর কন্ডিশন কিছু নাই। আপনাকে আমি আবার একটু সামারি করে দেই। জিরো কন্ডিশন হচ্ছে সমান সমান, ইফের দুই দিকেই কি হবে? যা থাকবে তাই হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। আর ইফের যদি প্রথমে থাকে, প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরেরটা কি করবেন? ফিউচার ইনডিফিনিট করবেন। প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে নতুন একটা কাজ করতে হবে, উড দিয়ে বি ওয়ান দিতে হবে। আর যদি প্রথমে পাস্ট পারফেক্ট থাকে, তাহলে উড হ্যাভ দিয়ে বি থ্রি দিতে হবে, উড হ্যাভ দিয়ে বি থ্রি দিতে হবে। তাহলে আমরা আমাদের সেই বইটাতে চলে যাই। এই যে জিরো কন্ডিশন, এইখানে আসলে এটাই বুঝাইছে। এই যে দেখুন, ইফ এর দুই দিকেই কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, দুই দিকেই কি আছে? পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা আমাদের নিয়ম শেষ, এইটা আমাদের নিয়ম শেষ। আমরা যা করব এই নিয়ম অনুযায়ী 0 1 করে ফেলবো, হ্যাঁ। তাহলে এইখান থেকে আপনারা দেখলেই হবে। তাহলে আমি মূলত এইখানে এটা পড়িয়ে ফেলেছি, হ্যাঁ। আপনার এটা কন্ডিশনালের ব্যাপারটা শেষ। আপনি কন্ডিশন এইখান থেকে দেখেন, প্র্যাকটিস করেন, আমার মনে হচ্ছে আপনি পারবেন। আচ্ছা, এখন হচ্ছে দেখুন, এই যে নিয়মটা আপনাকে আমি পড়াই ফেলছি, এটা হচ্ছে ভার্বেরই একটা অংশ। এই যে নো সোনার হ্যাড দেন স্কারলি হ্যাড হোয়েন, এগুলা, এই ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়ে গেছে আমার মনে হচ্ছে। এই ব্যাপারে কারো কোনো ঝামেলা থাকার কথা না, আপনি প্র্যাকটিস করবেন, হ্যাঁ, এই বই থেকে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনার হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে দেখুন, কিছু জিনিস আছে, মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব, এই যে শুট, এই যে হ্যাড বেটার, উড বেটার, এগুলোর পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা বলছিলাম না মডাল অক্সিলারি, মডাল আমি লিখে দিয়েছিলাম একটা নিয়মের ভিতরে, মডেল প্লাস কি হয়ে যায়? বি ওয়ান হয়ে যায়। তাহলে মডেল অক্সিলারির ভিতরে কি হতে পারে? হ্যাড বেটার হতে পারে, উড রেডার হতে পারে, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। শুট, শুট আছে মানে কি? বি ওয়ান হবে, এটা একদম সিম্পল নিয়ম, এগুলো এখন আর পরীক্ষায় দিবে না। ক্যান আছে, বি ওয়ান হবে। ইউজ টু, এই যে আমি বলেছিলাম ইউজ টু থাকলে কি হবে? বি ওয়ান হবে, কারণ এই যে এখানে ওয়াজ আছে, তাহলে আইএনজি হয়ে যাবে। ওয়াজ থাকলে আইএনজি হয়ে যাবে, কারণ বি ইউজ টু হয়ে গেছে, এটা বি ইউজ টু হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আবার অন্য নিয়ম হয়ে যাবে। এই বিষয়টা আমি দেখিয়েছি। মে মাইট, এই যে উড রেদার, উড রেদারের পরে কি বসাবেন? এই যে দেখুন, উড রেদার, উড রেদার, এই যে উড রেদার আছে, উড রেদারের পরে কি বসাবেন? আপনার উড রেডারের ক্ষেত্রে আবার অনেক সময় দেন বা ই বসতে পারে, কিন্তু উড রেডার হচ্ছে বি ওয়ান বসবে, এটার পরে কি বসবে? বি ওয়ান বসবে, আপনারা এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। তাহলে এটা দিয়ে আমার মনে হয় যে শেষ। তাহলে হচ্ছে এই আমাদের পরের চ্যাপ্টার টেক কোশ্চেন। আর হচ্ছে এই যে দেখুন, এই কোডগুলা দিয়ে আসলে কি বোঝায় সেটা যদি আমি একটু দেখাই দিই এই বইয়ের। এই যে কোড দিয়ে কোন পরীক্ষায় এসেছে, এই যে এই কোড, এটা এই যে ধরুন ডাক বিভাগের যে প্রশ্নটা, এটা কোডের মধ্যে দিয়ে দিয়েছে, এইখানে আসলে এই কোডগুলা, মূলত এই কোডগুলা দেখলে বোঝা যায়। এই যে এইগুলা বাংলাদেশ নির্বাচন কমিশন ডাটা এন্ট্রি, এটাই যে কোড, এই যে এইখানে বাংলাদেশ রেলওয়ে, এই কোড, এই কোড যেই জায়গায় আছে সেটা আসলে এই প্রশ্নটা এসেছে। এই কোড যেই জায়গায় আছে মূলত
এই প্রশ্নটা এসেছে। এতক্ষণ পর্যন্ত আপনারা যে প্রশ্নগুলো সলভ করেছেন দেখেন কোনো না কোনো জায়গায় এসেছে, কোনো না কোনো জায়গায় এসেছে। এই যে কোডগুলা, ওই কোডগুলাই হচ্ছে নিচে এইখানে দেওয়া আছে। যাই হোক, আমি জানি না আপনার কেমন লাগলো। যারা রাইট ফ্রম ভার্বের ক্লাস মিস করেছেন তাদের জন্য এটা একটা বোনাস ক্লাস ছিল। কেন ক্লাস ছিল? কারণ আগের 4টা ক্লাসে আমি যা পড়াইছি, 4টা ক্লাসে আমি যা পড়াইছি, এই একটা ক্লাসে আমি কি পড়লাম তাই পড়াই দিলাম, এই একটা ক্লাসে। তাহলে আগের 4টা ক্লাসে আমি বিস্তারিত পড়াইছিলাম, যেমন একটা করে নিয়ম লিখছি, একটা করে উদাহরণ লিখছিলাম, যাতে করে ওইখানেই মুখস্থ হয়ে যায়। আজকের ক্লাসে উদাহরণ আর লিখি নাই, আমি একটা ক্লাসেই কভার করে ফেলেছি। এটাই হচ্ছে আসলে মূলত রিভিশন ক্লাস। যখন আপনি 4টা ক্লাস করতে পারবেন না বা বোরিং হয়ে যাবেন, তখন হচ্ছে আপনি এই একটা ক্লাস দেখে নিলেই হয়ে যাবে। আপনার এই একটা ক্লাসে আমি সব কিছু নিয়ে এসেছি, আগে যা যা পড়ানো দরকার ছিল সব এই একটা ক্লাসের ভিতরে ঢুকে গিয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে হচ্ছে জানাইতে পারেন। রাইট ফ্রম ভার্ব হচ্ছে আসলেই অনেক কঠিন একটা টপিক, আপনারা সবাই জানেন। রাইট ফ্রম ভার্ব সবচাইতে কঠিন একটা টপিক ইংলিশ গ্রামারের। আমি চেষ্টা করেছি সবগুলা নিয়ম একদম সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। আপনি এর চাইতে গুছানো আসলে কারো ক্লাস পাবেন কিনা আমি জানি না, আমার মনে হয় আপনি সহজে পাবেন না, কারণ আমিও অনেক চেষ্টা করেও কোনো স্যারের এরকম গুছানো ক্লাস পাই নাই এই পর্যন্ত। আর আমার কাছে মনে হচ্ছে আসলে একটু গুছানো পড়াশোনা না হলে আমার মনে থাকে না, মানে আমি নিজে মনে রাখতে পারি না। তো এই জন্য আসলে এইভাবে প্রতিটা ক্লাসেরই আসলে নোট পেয়ে যাবেন এরকম, মানে এই যে যেটা লিখলাম এটাই পেয়ে যাবেন। এটা হচ্ছে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব, একটু পরেই দিয়ে দেব। আর আপনারা নোটটা যেটা বানাইলেন আজকের ক্লাস করে সেটা গ্রুপে পোস্ট করে দিবেন। আর হচ্ছে আপনার একটা এইচডব্লিউ, এই যে আমি 24-25টা নিয়ম লিখে দিলাম, এটাই হচ্ছে আপনার হোমওয়ার্ক। হোমওয়ার্ককে আমি এইচডব্লিউ বলতেছি, হোমওয়ার্ক। আচ্ছা, আপনার কাজ কি? নোট গ্রুপে পোস্ট করবেন এটা। আর এই নোটগুলা হচ্ছে মুখস্থ করবেন, মুখস্থ করে আপনি একটা ভিডিও বানাইতে পারেন। হ্যাঁ, মুখস্থ করে একটা ভিডিও বানাইয়া আপনি গ্রুপে পোস্ট করতে পারেন। যেমন আন্তাজি আপনি রুলস গুলা বলবেন, খাতাটাকে উল্টায়া রাইখা আপনি রুলস গুলা বলে আপনি মুখস্থ একটা ভিডিও বানাইয়া আপনি কি করবেন, গ্রুপে পোস্ট করে দিবেন। এটা হচ্ছে আপনার 2 নাম্বার হোমওয়ার্ক। প্রথম কথা হচ্ছে নোট পোস্ট করবেন, এটা হচ্ছে এখনই পোস্ট করবেন নোটটা যারা ক্লাস করেছেন। আর যারা এখন করেন নাই পরে করবেন, পরে দেখতেছেন, তারা হচ্ছে যখন নোট করবেন তখনই পোস্ট করবেন। আর মুখস্থ করে আপনি ভিডিও মেক করে আপনি হচ্ছে ভিডিওটা গ্রুপে পোস্ট করবেন। 3 নাম্বার কথা হচ্ছে প্রতিটা রুলসেরই 2টা করে উদাহরণ, প্রতিটা রুলসেরই 2টা করে উদাহরণ লিখবেন। উদাহরণ লিখে ওই খাতাটাও গ্রুপে পোস্ট করবেন, ওই খাতাটাও গ্রুপে পোস্ট করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। 3টা কাজ, 3টা কাজ করুন। বিলিভ রাখুন, আমার উপরে বিশ্বাস রাখুন, আপনি ভালো করবেন। আপনি আজকে না হোক কালকে আপনি ভালো করবেনই করবেন। এগুলা হচ্ছে আপনার অ্যাসেট, সারা জীবনের অ্যাসেট। আপনি আগে গাফিলিতি করলেও, আগে যদি গ্যাপ দিয়েও থাকেন, আপনি এখন আজকে থেকে আপনি একটু স্ট্রাগল করার চেষ্টা করেন। দেখেন, চাকরি এত সহজ না। চাকরি এত সহজ থাকলে 25 লাখ মানুষ বেকার থাকতো না, যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে, হ্যাঁ, বেকার থাকতো না। তার মানে পড়াশোনাগুলো আসলেই কঠিন। আমি যত সহজভাবে দেখাই দিলাম যে এইগুলা এগুলো এগুলো মুখস্থ করলেই হয়ে যাবে, আসলে মুখস্থ রাখাটাই তো কঠিন। মুখস্থ এত সহজে হবে না। আজকে মুখস্থ করছেন, কালকে ঠিকই ভুলে যাবেন, আবার মুখস্থ করতে হবে, আবার ভুলে যাবেন, আবার মুখস্থ করতে হবে, পরীক্ষার আগের দিন আবার দেখা যাইতে হবে, আদারওয়াইজ মনে থাকবে না। এই যে এই এত জিনিস এত কঠিন, এটা আসলে না হলে তো সবারই চাকরি হয়ে যেত, 25 লাখেরই চাকরি হয়ে যেত, তাই না? তো আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনি আমার সাথে 6 মাস পড়াশোনা করেন, 6 মাস রেগুলার, 6 মান্থ আমার সাথে পড়েন, রেগুলার পড়েন। হ্যাঁ, আপনি যেহেতু টাকা দিয়ে ভর্তি হয়েছেন কোর্সটাতে, আপনি একটু গুরুত্ব দেন, গুরুত্ব দিয়ে আপনি 6 মাস আমার সাথে পড়েন। আমাকে হচ্ছে গাইডলাইন হিসেবে মেনটেন করে আপনি পড়েন। আপনার পড়াশোনা কিভাবে গুছাইয়া দিতে হয়, কতটা গুছানো পড়াশোনা আপনাকে রেডি করে দিতে হয়, আমি সেটা রেডি করে দেব। আমি তো পড়ে দিতে পারবো না। আজকে ধরেন আপনি যদি ক্লাসটা না করতেন, আপনি তো এই জিনিসটা পারতেন না বা এই জিনিসটা পাইতেন না, এত গুছানো একটা জিনিস আপনি পাইতেন না। তো আপনি হয়তো শিখতে পারতেন, আপনি আরো অনেক বেশি সময় নিয়ে এটা শিখতে পারতেন। কিন্তু আপনি গুছানো যখন পেয়ে গেছেন, আপনি ক্লাসটা করার পর অনেক কিছু মুখস্থ হয়ে গেছে, আপনার এখন 2-1 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। তো এই জিনিসটা জন্য আপনার রেগুলার লাইভ ক্লাস করা দরকার। আপনি প্রতিদিন লাইভে থাকার চেষ্টা করবেন। লাইভ যখনই হবে
তখনই ক্লাসটা করার চেষ্টা করবেন। আপনি পরে দেখে নেবেন, ওই চিন্তা বাদ দেন, ওই চিন্তা বাদ। লাইভ যখন হবে সাথে সাথেই দেখব, এবং সাথে সাথে যে কাজগুলা বাইয়া দিবে ওইগুলো আমরা করে ফেলবো। জাস্ট এরকম একটা প্রতিজ্ঞা রাখেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনি 6 মাস লেগে থাকেন, এরপরে যদি আপনার ইমপ্রুভ না হয় সেটার দায়ভার আমি নেব। হ্যাঁ, যে আপনি 6 মাস আমার ক্লাস করার পরে আপনার ইমপ্রুভ হয় নাই, আপনি চাকরির পরীক্ষায় টিকতেছেন না, আপনার কি সমস্যা হচ্ছে সেটা আমি একদম নিজে হাতে দেখাইয়া দিব। যাই হোক, আমরা অনেক কিছুই দেখলাম। ওকে, আমরা অনেক কিছুই দেখলাম মোটামুটি। আমার কি কোথাও কোনো ভুল টুল আছে? যদি কখনো কোনো কিছুতে ভুল পান সেটা গ্রুপে পোস্ট করে দিবেন, আমি সলিউশন করে দেব যে কোনোটা ভুল আছে কিনা। হ্যাঁ, কারণ ইংলিশ রুলসের উপর রুলস, ব্যতিক্রমের উপর ব্যতিক্রম। আমি একটা জিনিস জানি, সেটারও ব্যতিক্রম রুলস থাকতে পারে। যেমন আমি একটা সলিড জিনিস জানি, সেটারও ব্যতিক্রম রুলস থাকতে পারে। তো যখনই ব্যতিক্রম কিছু পাবেন গ্রুপে পোস্ট করে দিবেন, আমি দেখে নেব। হ্যাঁ, আর গ্রুপে পোস্ট করলেই হবে, আমি গ্রুপের পোস্টগুলা বারবার দেখি। অনেক সময় ক্লাসের সময় অনেক কমেন্ট পড়ি না, অনেক কমেন্ট দেখি না, কিন্তু পরে যখন আমি ফ্রি হই তখন কিন্তু আমি ঠিকই দেখি। আমার মনে হয় আপনি আমার সাথে লেগে থাকলে ইনশাল্লাহ ভালো একটা আউটপুট পাবেন। যারা আজকের ক্লাসটা করেছেন তারা অ্যাটলিস্ট বুঝেছেন, কারণ আপনি রাইট ফ্রম অফ বার্ব ক্লাস 7 থেকে পড়াশোনা করতেছেন। আপনি রাইট ফ্রম অফ বার্ব ক্লাস 7 থেকে পড়াশোনা করতেছেন। আপনি এই 6টা রুল পড়েন, এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এরপরে আপনি প্রাইমারির প্রশ্ন সলভ করেন। আপনি প্রাইমারির প্রশ্ন সলভ করেন, আপনি বিভিন্ন চাকরির প্রশ্ন সলভ করেন, আপনি এনটিসিআরস এর প্রশ্ন সলভ করেন, দেখেন আপনি পারতেছেন, প্রশ্ন পারতেছেন। আপনার বাকি রুলসগুলা তেমন পড়াও লাগতেছেন, আর বাকি রুলসগুলো আপনি পড়েন, বিসিএস এর প্রশ্ন পারবেন, ব্যাংকের প্রশ্ন পারবেন, আপনি আদার্স যত চাকরি রয়েছে সবগুলা চাকরির প্রশ্ন পারবেন। তাহলে আপনি রুলগুলো আগে মুখস্থ করেন, এটা আপনার হোমওয়ার্ক। আজকে অনেক কথা বললাম, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা নতুন আরেকটা ক্লাস নিয়ে উপস্থিত হব। আপনি যে কোনো বই ফলো করেন না কেন হবে, হ্যাঁ, এই বইটাও আপনি ফলো করতে পারেন, মাস্টার বইটাও ফলো করতে পারেন। আমি আগের ক্লাসগুলো মাস্টার বই থেকে নিয়েছি, তো ওই জন্য আজকে আর মাস্টার বইটা আমি দেখাই নাই খুলে। হ্যাঁ, তো আপনি যে কোনো বই থেকে এটা ফলো করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।